ইংরেজি সাহিত্যের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা পড়ব সাহিত্যের যুগ বিভাগ। তো প্রথমেই আমরা পড়ব ওল্ড অ্যান্ড মিডল এজ ইংলিশ। এই ওল্ড অ্যান্ড মিডল এজ ইংলিশ কিন্তু তোমার বিশেষ করে ওল্ড এজ ইংলিশ সিলেবাসে কিন্তু বলা হয় নাই, যেখান থেকে প্রশ্ন আসবে বা যুগ বিভাজন থেকে প্রশ্ন আসবে সিলেবাসে কোথাও বলা হয় নাই। হ্যাঁ, কিন্তু এরপরও এখান থেকে আমরা প্রশ্ন আসতে দেখি। কারণ হচ্ছে পিএসসি যে সিলেবাসটা প্রণয়ন করছে এটা 100% কিন্তু সবসময় ফলো করা হয় না। আর যুগ বিভাগ বিসিএসের জন্য না যতটুকু ইম্পর্টেন্ট, তোমরা যদি কেউ ব্যাংকে যদি এক্সাম তো ব্যাংকের মধ্যে ইংলিশ সাহিত্য থেকে টুকটাক প্রশ্ন আসে, খুব সহজ টাইপের প্রশ্ন আসে, বা অন্য সরকারি চাকরিগুলোর মধ্যে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন খুব বেশি আসে না, আসলেও খুবই সহজ টাইপের প্রশ্ন আসে। এবং সহজ টাইপের প্রশ্নগুলোর মধ্যে আমরা দেখি বেশিরভাগ সময় এই যুগ বিভাগ থেকে প্রশ্ন চলে আসে। তো চলো আমরা প্রথমে আমরা যদি একদম পিছনে যদি চলে যাই, যেখান থেকে ইংরেজি সাহিত্য শুরু। আচ্ছা, আমরা কি বলতে পারবো যে বাংলা সাহিত্যে শুরু আনুমানিক কত সাল থেকে, মানে বাংলা সাহিত্য যে তার যদি জন্ম যদি হিসাব করি, একজ্যাক্ট জানা তো আমাদের পসিবল না, কিন্তু আমরা আনুমানিক একটা পিরিয়ডটা আমরা হচ্ছে যে বলতে পারি। সে আনুমানিক পিরিয়ডটা হচ্ছে যে আমরা কবে নাগাদ আমরা বলতে পারি। এই যে চর্যাপদ, যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এই চর্যাপদ কবেকার নিদর্শন? অনেকে বলছো 650, রাইট। এটা নিয়ে বিতর্ক আছে 650 কিনা এক্স্যাক্টলি, কিন্তু আমরা জানি যে এটার আশেপাশে কোন একটা তোমার সাল হবে। ইংরেজি সাহিত্য কিন্তু খুব কাছাকাছি, খুব বেশি মানে বাংলা সাহিত্যের থেকে খুব বেশি যে পুরাতন তা না, হয়তো 150-200 বছর এরকম। 450 থেকে 1066 সাল পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলা হয়। তো অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কেন বলা হয় এগুলো আমরা পড়বো, আজকে ক্লাসে পড়বো। প্রথমে আমরা আগে যে ক্লাসিফিকেশনটা একটু পড়ে ফেলি। আর 1066 থেকে 1500 পর্যন্ত যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। আমরা মিলাই যদি বলি বাংলা সাহিত্যের মধ্যযুগ কত সাল, মিলে যদি চিন্তা করি, এটা এই জন্য মিলে চিন্তা করি যে এক্সাম হলে না, তুমি কিন্তু বাংলা সাহিত্য, তারপরে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার একসাথে পরীক্ষা দিবা। যখন একসাথে পরীক্ষা দিবা, এখন তোমাকে যখন কোশ্চেন থাকবে যে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ কোনটা, এখন ধরো বাই চান্স এখানে অপশান হিসেবে যদি থাকে এরকম যে এটা 1201 থেকে 1800, এটা যদি বাই চান্স অপশান হিসেবে যদি থাকে, খুব ভালো সম্ভাবনা আছে তুমি নর্মাল হিউম্যান রিফ্লেক্সে তুমি এটা গোল্লা ভরাট করে দেওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। সেই জন্য তুমি এখানের মধ্যে যে ডিফারেন্সটা মাথায় রাখবা যে বাংলা সাহিত্যের মধ্যযুগটা তো 1201 থেকে 1800, কিন্তু ইংরেজি হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত। তো আমরা যে মধ্যযুগের যে পিরিয়ডটা 1066 থেকে আমরা যে পিরিয়ডটা বললাম যে 1500 পর্যন্ত, এখানে আবার 3টে আলাদা আলাদা পিরিয়ডে ভাগ করা যায়। এই পিরিয়ডগুলো আজকে আমরা পড়ব। তার মধ্যে 1066 থেকে 1350 পর্যন্ত যে পিরিয়ডটা, এটাকে বলা হয় অ্যাংলো নরমান পিরিয়ড। তো কেন নরমান পিরিয়ড সেটা আমরা আসবো আজকে। 1340 থেকে 1400 পর্যন্ত এই সালটাকে বলা হয় দ্য এজ অফ চসার। তো চসার হচ্ছে যে একজন অনেক বড় কবি, তার অবদান কি, সে কী লিখছে, এই সম্পর্কে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আর 1400 থেকে 1485 পর্যন্ত পিরিয়ডটা, এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের ডার্ক অর ব্যারেন পিরিয়ড। এখন আমাকে একটু বলে ফেলো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটাকে বলা হয়? 1350 থেকে 1500 নাকি 1200 থেকে 1350 পর্যন্ত? 1201 থেকে 1350 পর্যন্ত, এই 150 বছর এটাকে বলা হয় অন্ধকার যুগ। তবে এটা নিয়েও বিতর্ক আছে যে এটা আসলে অন্ধকার যুগ কিনা। কারণ অনেকে বলে যে এখানে তেমন কোনো কোয়ালিটি সাহিত্য তোমার হচ্ছে যে রচিত হয় নাই। অনেকে বলে এখানের মধ্যে তোমার পুঁথি, শায়ের, এই ধরনের কিছু যেগুলো তোমার হচ্ছে যে খুব একটা কোয়ালিটি সাহিত্য না। কিন্তু এরপর আমরা এখানে কিছু সাহিত্যিক নিদর্শন দেখতে পাই। ইংরেজি সাহিত্য সেম, যে অনেকে বলতে চাচ্ছে যে এই সময় যেগুলো হয়েছে এগুলো সাহিত্য না, হ্যাঁ, এগুলো হচ্ছে অন্য কিছু। তো 1500-এর পরে আমরা আসবো রেনেসা পিরিয়ডে। রেনেসা বানানটাও আমরা খেয়াল করতে বলছিলাম, এবং আমরা স্পেলিংয়ের ক্লাসে কিন্তু আমরা রেনেসা পড়াইছিলাম। এবার স্পেলিংয়ের ক্লাসটা শুরু হয়েছিল কী দিয়ে, কে কি মনে করতে পারবা? এই স্পেলিংয়ের ক্লাসটা শুরু করছিলাম কী দিয়ে আমরা? আমি আমার ক্লাসমেটের গল্প বলছিলাম, মনে আছে কারো? না, লাই দিয়ে না, না, মানে স্পেলিংয়ের ক্লাসটা শুরুতে আমার ক্লাসমেটের গল্প বলছিলাম, নাদিমের গল্প বলছিলাম, তাই না? সিজোফ্রেনিয়া, বাংলাদেশ ব্যাংকের কিন্তু তোমার স্পেলিংয়ের মধ্যে সিজোফ্রেনিয়া কিন্তু চলে আসছে না? আমি তো ক্লাসটা আগে নিছি, কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে বড় হয়েছে। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে বলছি যে তোমার মাঝে মধ্যে আমরা গল্প বললেও সেখান থেকে অনেক কিছু আসতে পারে, যে অনেক সময় কাজে লাগতে পারে। রেনেসা পিরিয়ডটাকে বলা হয় আর্লি মডার্ন পিরিয়ড। এটা 1500 থেকে 1660 পর্যন্ত। তো এটা আজকে আমরা পড়বো না এই পিরিয়ডটা। এটা কেন রেনেসা বলা হয়, এখানে কী কী হয়েছিল
এটা আমরা পড়বো নেক্সট ক্লাসে। রেনেসাঁকে আমরা ভাগ করতে পারি 1500 থেকে 58 সাল পর্যন্ত, এটা হচ্ছে রেনেসাঁর প্রস্তুতি, প্রিপারেশন অফ রেনেসাঁ। আর 1558 থেকে 1603। আচ্ছা, কেউ কেউ একটু চিন্তা করে বলতে পারবা এই পিরিয়ডের মধ্যে ইংরেজি সাহিত্যের একজন সম্রাট ছিল, গেস করা যায়? 1558 থেকে 1603 এই পিরিয়ডে উইলিয়াম শেক্সপিয়ারের তার সাহিত্যকর্মগুলো, বিশেষ করে উনি 1590 থেকে 1603 এই পিরিয়ডের মধ্যেই। আর ওনার নাটকগুলো মঞ্চস্থ করা হইতো। তোমরা খেয়াল করছো শেক্সপিয়ার কিন্তু গরিব মানুষকে নিয়ে কোনো নাটক টাটক বানায় না, তার সব নাটকগুলো রাজারাজরাকে নিয়ে, মানে সে খুব মানে রাজাদের মনে পছন্দ করতো খুবই, তার সব নাটক হচ্ছে তোমার রাজাদেরকে, রাজারানি নিয়ে, গরিব মানুষ নিয়ে তার কোনো রচনা নাই। গরিব পছন্দ করতো না, আমাদেরকে নিশ্চিত সে পছন্দ করবে না সে, করণ জোহর। তো তার সব নাটক হচ্ছে এলিজাবেথান পিরিয়ডে ম্যাক্সিমাম। হ্যাঁ, 1603 পরে কিছু হয়েছে কিন্তু সেগুলো খুব বেশি উল্লেখযোগ্য না। তার মানে তার নাটকগুলো মঞ্চস্থ হইতো ওই রানী এলিজাবেথের সামনেই। এই পিরিয়ডটা হলো রানী এলিজাবেথের পিরিয়ড, দ্য এলিজাবেথান পিরিয়ড। তো এলিজাবেথের পরে এখানে কিছু গ্যাঞ্জাম শুরু হয়। তোমার 1603 থেকে 1625 পর্যন্ত ঠিকই ছিল। এটা তোমার হচ্ছে যে কিং জ্যাকব বা তোমার কিং জেমসের যে পিরিয়ড, জেমসের আরেকটা নাম হলো জ্যাকব, জেমসকে ল্যাটিনে ওরা জ্যাকব বলে। তো তার নাম অনুসারে এটা হচ্ছে দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। এই পিরিয়ডগুলো আমরা পড়বো কিন্তু সামনে, জ্যাকোবিয়ান পিরিয়ডে কী হয়েছিল, কী কী লেখা হয়েছিল, আমরা সামনে এগুলো পড়বো। এই 1590 থেকে 1616 পর্যন্ত, মানে শেক্সপিয়ার কিন্তু 1616 সালে মারা যান। তো 1590 থেকে ওনার যে মেজর সাহিত্যকর্মগুলো ওগুলো শুরু হয় এবং ওনার মৃত্যুর আগ পর্যন্ত যদি ধরি পিরিয়ডটা, তাহলে এটা হচ্ছে এজ অফ শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ারের এজটা কিন্তু আমাদের এই যে রানী এলিজাবেথের মধ্যে কিছু আছে, আবার জ্যাকোবিয়ানের এজও কিছু আছে। এরপরে আমরা দেখব যে 1625 থেকে তোমার 1649 পর্যন্ত, এটা হলো রাজা চার্লস ছিল, এটা আমরা পড়বো সামনের ক্লাসগুলোতে, রাজা চার্লসের যুগ, দ্য ক্যারোলিন পিরিয়ড। এরপরে তোমার হচ্ছে যে রাজা চার্লসকে পছন্দ হয় নাই লোকজনের, পছন্দ না হওয়ার কারণে ওরা চার্লসের কল্লা কাটে ফেলাইছে, কল্লা কাটে ফেলে ওরা বললো যে আমরা রাজার শাসন মানি না, আমরা এখন দেশের মধ্যে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করব। তার ফলে এই 1649 থেকে 1660 পর্যন্ত এটা ছিল ডেমোক্রেটিক, মানে দ্য কমনওয়েলথ পিরিয়ড ছিল এই পিরিয়ডে। তো পরে দেখলো যে ডেমোক্রেসি খুব একটা সুবিধার না, রাতের বেলা ইলেকশন হয় আর এক ঝামেলা, পরে কয় আগেরটাই ভালো আমাদের, বাদ দাও। তো পরে ওরা কি করছে, ওদের এই কমনওয়েলথ পিরিয়ড থেকে ওরা প্রথমে যেটা করছে 1660 থেকে সেকেন্ড পিরিয়ডেন পিরিয়ডের যে এজটা, যে এখানে মাঝখান দিয়ে যে এই 40 বছর, এটা পিরিয়ডেন বলা হয় এই জন্য এরা ছিল তোমার পিওর, মানে হুজুর ছিল এরা সবাই, এরা ছিল হুজুর এবং এরা সবাই নীতি নৈতিকতার কথা বলতো, মানুষকে ভালো মন্দ এই সকল কথা বলতো এবং এরা ভণ্ডামিও করতো। আমরা সামনে পড়বো এগুলো পিরিয়ডেন পিরিয়ডে কী হয়েছিল। 1660-এর পরে তখন যেহেতু দেখলো লোকজন যে ডেমোক্রেসি তো একটু সুবিধা না, রাতের বেলা ইলেকশন হয়, তখন ওরা আবার কয় না আমাদের আগেরটাই ভালো ছিল, তখন ওরা আবার রাজার শাসনে চলে আসছে। সেই জন্য 1660-এর যে পরে ওটা হলো রিস্টোরেশন পিরিয়ড, তার মানে রাজার শাসনটা ওরা আবার রিস্টোর করছে, কিছুদিন রিস্টোরেশন ছিল। আচ্ছা, তো এই 1660 থেকে আমরা যদি তোমার হচ্ছে যে 1798 সাল পর্যন্ত, এটা একটা বড় একটা পিরিয়ড, প্রায় কত 138 বছরের মতো। এই পিরিয়ডটাকে বলা হয় নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। হ্যাঁ, তো এটাকে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কেন বলা হয় সেগুলো আমরা জানবো। এটা এখানে ক্লাসিক্যাল এজের সাথে কী সম্পর্ক ছিল, এখানের মধ্যে ক্লাসিসিজম জিনিসগুলো কী, সেগুলো আমরা নিউ ক্লাসিক্যাল ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে সংক্ষেপে সামারিটা আমাদের নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের। এখানে এই 1660 থেকে 1700 পর্যন্ত, এই যে বললাম ওরা দেখলো যে হচ্ছে যে এখানে ইলেকশনটা ঠিকমতো হয় না, রাতের বেলা হয়, তখন বলে আগেরটাই ভালো, তাহলে এই জন্যই 40 বছর ছিল দ্য রিস্টোরেশন পিরিয়ড। এবং রিস্টোরেশন পিরিয়ডে এখানে একজন পোয়েট যার নাম হচ্ছে জন ড্রাইডেন, এবং যে ছিল একজন সব কিছু ড্রাই করে ফেলাইতো সমালোচনা করে, মানে সাহিত্য সমালোচক ছিল সে, এটা তার যুগে বলা হয়, তাকে আমরা পড়ব বিস্তারিত ইনশাল্লাহ। 1700 থেকে 1745 পর্যন্ত এটা ছিল দ্য অগাস্টান পিরিয়ড। এবং অগাস্টান পিরিয়ড মানে এখানের মধ্যে সম্রাট অগাস্টাস কিন্তু ছিল না, যে সম্রাট অগাস্টাস তো সে আরও 2000 বছর আগে মরে গেছে, সে তো ছিল তোমার গ্রিসে ছিল, তোমার মানে রোমান ছিল সে, তো গ্রিক না ছিল রোমান। তো অগাস্টাস সে মরে যাওয়ার পরও আবার কমপক্ষে 2000 বছর পরে তার নাম পিরিয়ড কেন হলো, কারণ কিং অগাস্টাসের সময় তোমার যে ধরনের শিল্প সাহিত্য রচনা করা হইতো এই সময়ের যারা সাহিত্যিক তারা ওই সিস্টেমটা ফলো করছে, এই জন্য এটাকে বলা হয় দ্য অগাস্টান পিরিয়ড। এবং এই সময় ইংরেজি সাহিত্যের একজন বড় কবি আলেকজান্ডার পোপ জন্মান, এই জন্য ওনার নাম অনুসারে এটাকে বলা হয় পোপ আলেকজান্ডার্স এজ। 45 থেকে 85-92 তোমার যেটা বলো না কেন, এটাকে বলা হয় দ্য এজ অফ সেন্সিবিলিটি। তো এর আগে মনে হয় মানুষের কমন সেন্স একটু কম ছিল। হ্যাঁ,
তো এই যে মানুষের রিজন সেন্স এগুলো একটু অনেক কম ছিল। তো এই ডক্টর স্যামুয়েল জনসন এসে করলো আপনারা এইসব আপনারা সবসময় আবেগের বসে কাজ করেন, বিবেকের বসে কাজ করেন না। তো একটু বিবেক জাগ্রত করার জন্য সে এখানে লেখালেখি করছে আপনারা আবেগের বসে কাজ করলে হবে না, একটু বিবেক লাগবে। এই জন্য এটাকে বলা হয় এজ অফ রিজন বা ট্রানজিশন। ডক্টর স্যামুয়েল জনসনকে আমরা পড়বো সামনে। মানুষের লাইফের রোমান্টিক পিরিয়ডটা কিন্তু খুবই ছোট না, খুবই ছোট একটা, বেশি দিন না রোমান্টিক পিরিয়ডটা, কী বলো? খুব বেশি দিন তো না, মানুষ কিন্তু খুব দ্রুতই মানুষের রোমান্টিক পিরিয়ডটা আসলে জীবনের রোমান্টিক পিরিয়ডটা শেষ হয়ে যায়। খুব বেশি দিন থাকে না, বিয়ের পর অল্প কিছুদিন থাকে মনে হয়, এরপরে শেষ। তো রোমান্টিক পিরিয়ডটাও ছোটো আসলে খুবই, মাত্র 34 বছর। এই সময় আমরা দেখবো যে কত রোমান্টিক কবিরা এখানের মধ্যে তারা জন্মগ্রহণ করছে এবং আমাদেরকে ধন্য করে দিয়েছে 34 বছরের মধ্যে, এই 34 ইয়ার্সের মধ্যে এই যে রোমান্টিক কবিরা কত রোমান্টিক সাহিত্য রচনা করে আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে, আমরা সেগুলো পড়বো। এই রোমান্টিক পিরিয়ড মানে পিরিয়ডটা ছোটো হইলেও এখানে অনেক সাহিত্য রচনা হয়েছে। তো পরীক্ষা কিন্তু এইখান থেকে প্রশ্ন আসে এরকম, দেখো 1798 থেকে 1832 পর্যন্ত, তার মানে আমরা যদি ধরি এখানে 1603 সাল, এটা কি 16 শতক নাকি 17 শতক? আমাকে একটু বলো তো। 1603 সাল এটা কি 16 শতক নাকি 17 শতক? একটু বলো তো। এটা কিন্তু 17 শতক। বাহ, তোমাদের কি জানো বাবা, তুমি ব্রিলিয়ান্ট সবাই দেখেছি। 1603 সাল মানে কিন্তু 17 শতক, সব ব্রিলিয়ান্ট। তো পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসছে একটা পরীক্ষায় যে তোমার রোমান্টিক পিরিয়ডটা নিচের কোনটা, আর্লি 19th সেঞ্চুরি, লেট 19th সেঞ্চুরি, আর্লি 18th, লেট 18th, তাহলে কোনটা বলো তো? এই যে 1832 কোনটা, এটা আর্লি 19th। হ্যাঁ, এগুলো খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার আছে। তবে বাংলা ভাষায় আমরা যে তোমার দশকগুলো যে আমরা যে বলি সেখানের মধ্যে একটা ভুল বলি, আমরা বলি 50-এর দশক, 60-এর দশক। 50-এর দশক বলে তো আসলে কিছু হবে না, হবে 5-এর দশক। কিন্তু আমরা বলতে বলতে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আর এটাই শুদ্ধ হয়ে গেছে, হবে 5-এর দশক বা 6-এর দশক। হ্যাঁ, নাহলে তুমি তো বলতা 1700 শতক, বলতা না 1700 শতাব্দী, বলতা 17 শতাব্দী বলি না, আমরা বলি 17তম শতাব্দী, তাই না? বা 21 শতাব্দী বা 21 শতাব্দী, তাই না? আমরা 21 শতাব্দীতে আমরা বলি না, আমরা বলি 20 শতাব্দী, আমরা কিন্তু 2000 শতাব্দীতে বলি না। তো সেরকম তোমার হচ্ছে এরকম 50-এর দশক বা 60-এর দশক বলে আসলে কিছু নাই, বলা উচিত 5-এর দশক। কিন্তু যেহেতু আমরা বলি এখন বলতে বলতে ওটাই আমরা মানে আমরা বুঝি যে 50-এর দশক মানে হচ্ছে 1950 যে পিরিয়ডটা সেটা। ওকে, আমরা এরপরে রোমান্টিক পিরিয়ডের পরে আমাদের এই পিরিয়ডটার মধ্যে একজন রানী ছিল শাসন ক্ষমতায়, তাকে কি তোমরা একটু চিন্তা করে বের করতে পারবা? বাংলাদেশ বিষয়াবলিতে পড়ছিলাম আমরা, রানী ভিক্টোরিয়া ছিল না, রানী ভিক্টোরিয়া। 1832 থেকে 1901 পর্যন্ত তোমার এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কিন্তু তোমার আমরা দেখবো যে 1857 থেকে কিন্তু 57-এর পরে তোমার 57 সালে সিপাহী বিদ্রোহ হয়, এরপরে রানী ভিক্টোরিয়া কিন্তু শাসন ক্ষমতা তার হাতে তুলে নেয় না। তো 1832 থেকে 1901 পর্যন্ত এই পিরিয়ডটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, তার মানে এটা পুরোটাই আমাদের 19বিংশ শতাব্দীতে ঢুকে যায় মোটামুটি। ভিক্টোরিয়ান পিরিয়ডের মধ্যে আমাদের 48 থেকে 60 অল্প কিছুদিন, এটাকে বলা হয় দ্য প্রি রাফাল ইয়ার্স। আর 1880 থেকে 1901 পর্যন্ত পিরিয়ডটা এটা হচ্ছে অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডিকেডেন্সের এজ। আর 1901 থেকে 1939 পর্যন্ত এই পিরিয়ডটা হচ্ছে যে মডার্ন পিরিয়ড, আমরা বলি যে ফার্স্ট হাফ অফ 20th সেঞ্চুরি। আর 39-এর পরে এখন যা আমাদের চলমান এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। তো এই মডার্ন পিরিয়ডের মধ্যে আমাদের প্রথম 10 বছর এগুলো রাজা এডওয়ার্ডের নামে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এডওয়ার্ড ছিল তোমার রানী ভিক্টোরিয়ার ছেলে। তো ভিক্টোরিয়া যেহেতু তোমার সে বেশি দিন হায়াত পাইছে, তো এটা তার ছেলের জন্য আবার দুঃখজনক, তার ছেলে বুড়ো হয়ে গেছে রাজা হইতে হইতে, বুড়ো বয়সে যে রাজা হয়েছে। মূলত সে ছিল প্লে বয় কিং, মানে ছোটোবেলা থেকে সে প্লে বয়, তার আম্মা হচ্ছে রানী, তো সে তো প্লে বয় হবে নর্মালি না, তো সে ছিল প্লে বয় কিং। কিন্তু এরপরও সে কিন্তু রাজা হইতে পারছে শেষ পর্যন্ত, বুড়া বয়স হলে হয়েছে, সে বেশি দিন ছিল না আর কি। 1910 থেকে 1936 পর্যন্ত এই পিরিয়ডটা ছিল দ্য জর্জিয়ান পিরিয়ড। আর আমরা যে 39-এর পরে যে টাইম ফ্রেমটা এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। প্রতিটা পিরিয়ডে সাহিত্যকর্ম আমরা পড়বো। এখানের মধ্যে আমরা যে টেবিলটা লিখছি এটা হচ্ছে এতক্ষণ যা যা আমরা বললাম ওটার একটা সামারি। তো এখন একজন প্রশ্ন করছে যে এত সাল হচ্ছে যে আমি মুখস্থ করব কিভাবে? হ্যাঁ, তোমার আমি একটা পিঠা খাইতে দিলাম, আমাদের বাসা আসছো, ধরো তুমি চিতো পিঠা খাইতে দিছি, তুমি প্রথম কাজ হলো মজা করে খাবা, তুমি টেনশনে পড়ে যাও এই পিঠা বানাইছে কীভাবে, এটা এত ফুটা কেমনে করছে, কয় এটা চিতো পিঠার মধ্যে এত ফুটাটা কীভাবে জানি করলো, এটা তো অনেক অসম্ভব একটা কাজ। হ্যাঁ, ওটা ফুটা কারণে ওইটা ও সিস্টেম মধ্যে বানাইছে। তো এরকম তুমি লেকচার ক্লাস যখন আসছো তোমার প্রথম মনে হয়েছে আমি এত কিছু মুখস্থ কীভাবে করবো। আসলে এত কিছু তুমি মুখস্থ করতে হবে না, তুমি যখন পড়বা কয়েকবার করে পরীক্ষা দিবা, কাউত খেলবা, একটা সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু তুমি আস্তে আস্তে দেখবা তোমার মনে থাকবে।
আমাদের মেমোরি ফর্ম হয় কিন্তু ধীরে ধীরে আমাদের মেমোরি ফর্ম হয়, হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্স থেকে, যে গল্প থেকে, অনেক কিছু থেকে মেমোরি ফর্ম হয়। যেমন আমার নিজে সবসময় যে এলিজাবেথান পিরিয়ড আর ভিক্টোরিয়ান পিরিয়ড কোনটা, এটা নিয়ে আমার সবসময় গ্যাঞ্জাম লাগে। তখন আমি চিন্তা করি যে এই ভিক্টোরিয়া কলেজ হয়েছে কুমিল্লাতে, এটা তো আর এলিজাবেথান আমলে হয় নাই, এটা তো ইংরেজ পিরিয়ড হয়েছে। তার মানে রানী ভিক্টোরিয়া ছিল তখন ক্ষমতায়, তার মানে 1800 সালের দিকে রানী ভিক্টোরিয়া ক্ষমতা ছিল, তার মানে পরেরটা হলো ভিক্টোরিয়ান। এরকম আমরা তো আমাদের মেমোরি এইভাবেই একজন এক একটা জিনিসের সাথে আমরা চিন্তা করি। রোমান্টিক পিরিয়ডটা আমি সবসময় মনে রাখি, এই পিরিয়ডটা হচ্ছে যে খুবই শর্ট, এটা 1798 এবং 1832, এই 34 বছর পিরিয়ড। তো কিছু আছে এরকম তোমার কল্পনায় অটোমেটিক মনে থাকে, যে মডার্ন তুমি 1901 থেকে 1939 পর্যন্ত মডার্ন, 1940 পরটা পোস্ট মডার্ন, এটা এমনি মনে থাকবে। 450 থেকে 1066 এটা এমনি মনে থাকবে, এটা ওল্ড ইংলিশ। তো এখানে মনে রাখার জন্য তুমি এরপরে তুমি যদি বেশি টেনশন করো, তুমি যে কাজটা করবা, খাতার মধ্যে তুমি আগে লিখবা যে তোমার হচ্ছে যে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, রেনেসা, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, পোস্ট মডার্ন, খাতার মধ্যে সিরিয়ালি লিখবা এখানের মধ্যে সিরিয়ালি। এরপরে তুমি স্লাইড গোলা আসতেছে না তোমার মনে, আজকে এখনও মনে হয় অনেক জায়গায় নেট সম্ভবত হয় নাই, এখন অনেক জায়গায় সম্ভবত নেট রিস্টোর হয় না প্রপারলি, সেই জন্য। তো এরপরে তুমি হচ্ছে যে ব্র্যাকেটে লিখো, তুমি এখানের মধ্যে লেখো, তুমি কিছু নাম্বার মনে রাখো, তুমি যে লালগুলা 450, 1066, 1500, 1660, 1798, 1832, 1901, 1939, এইভাবে তুমি 3বার লিখো, 3বার লিখো। তারপরে তুমি ভুলে যাও, তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। এরপর তুমি কালকে পরীক্ষা দিবা, তুমি হচ্ছে যে সাবজেক্ট ফাইনাল দিবা, রিভিশন দিবা, তবে দেখবা আস্তে আস্তে তোমার জিনিসপত্র কিন্তু মাথার মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, আমরা কি মুখস্থ করা লাগে যে রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে, এটা মুখস্থ করা লাগে নাকি এটা অটোমেটিক এটা মাথার মধ্যে ঢুকে গেছে? মুখস্থ করা লাগে। ওনার মৃত্যু 1941, এটা মুখস্থ করা লাগে নাকি মাথা ঢুকে গেছে অটোমেটিক? এটা পড়তে পড়তে মাথা ঢুকে গেছে আমাদের, না? 1913 সালে নোবেল প্রাইজ পাইছে, এটাকে আমরা মুখস্থ করা লাগে? মুখস্থ করা লাগে না, এটা পড়তে পড়তে মাথা ঢুকে গেছে। তুমি যখন ইংরেজি সাহিত্যে পড়বা, পড়তে পড়তে দেখবা তোমার অনেক কিছুই মাথার মধ্যে ঢুকে যাবে। তো সিকোয়েন্সটা তুমি যদি ভুলে যাও যে রেনেসা, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, সিকোয়েন্সটা কি, হ্যাঁ, তুমি নর্মালি এটা মনে থাকার কথা, কিন্তু তোমার নর্মালি যদি মনে না থাকে, তুমি যদি সিকোয়েন্স ভুলে যাও যে এখানে কোন সিকোয়েন্সে, আগে রেনেসা নাকি আগে নিউ ক্লাসিক্যাল, নাকি আগে ভিক্টোরিয়ান নাকি আগে রোমান্টিক, যদি সিকোয়েন্সটা ভুলে যাও, তাহলে তুমি এটা মনে রাখতে পারো যে রিনা ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়া চেয়েছিল। সো রিনাতে রেনেসা আগে, তারপরে হচ্ছে তোমার নিউ ক্লাসিক্যাল, তারপর রোমান্টিক, তারপর ভিক্টোরিয়ান। বাস্তবতা হচ্ছে এসব ছন্দ তোমার কোনোদিন মনে থাকবে না, তোমার এরকম ছন্দ আসলে কখনো মানুষের মনে থাকে না। তারপর আমি লিখছি, যদি কারো কাজে আসে, কারো অনেক দু একজনের কাজে আসলেও আসতে পারে। আমার জীবনে কখনো ছন্দবন্ধ হলে কাজে আসে নাই, ছন্দ দিয়ে আমি কখনো শিখতে পারি নাই। আমি দেখছি ছন্দবন্ধ এগুলো মানুষ ভুলে যায় খামাকা, অনেকে মনে রাখতে পারে, এই জন্য আমি দিলাম এখানে। তো পরীক্ষা ভালো করার জন্য তোমার 3টা পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে রেনেসা, রোমান্টিক এবং ভিক্টোরিয়ান। এই পিরিয়ডের মধ্যে তোমাকে জানতে হবে যে মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটার কারা কারা এই পিরিয়ডগুলোর মধ্যে। তারপরে তোমার ফেমাস আমেরিকান কারা, ফেমাস ফ্রেঞ্চ কারা, ফেমাস রাশিয়ান কারা, ফেমাস স্কটিশ রাইটার, ফেমাস জার্মান রাইটার, ফেমাস ইন্ডিয়ান রাইটার। এভাবে তোমাকে কিছু ক্লাসিফিকেশন জানতে হবে এবং যাদের সাহিত্যকর্মগুলো তোমাকে জানতে হবে। তোমরা কেউ ব্রায়ান লারাকে কেউ চিনো? নাম শুনছো? ব্রায়ান লারা নাম শুনছো? অনেকে ব্রায়ান লারার নাম শুনছো। ব্রায়ান লারা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার ছিল, খুব ভালো ব্যাটসম্যান ছিল সে, খুবই ক্লাসিক্যাল ব্যাটসম্যান ছিল। তো লারা ছিল এমন একটা প্লেয়ার, এখন তো তোমার পুরো ক্রিকেট তো ব্যাটিং বান্ধব হয়ে গেছে, মাঠগুলো ছোটো, 60 মিটার, 65 মিটারের বাউন্ডারি, মানে কোনো মতে ব্যাটে লাগাইতে বললে ছক্কা, হ্যাঁ। এবং এই যুগে যদি বলিং করতো, শোয়েব আখতারের পক্ষে বলিং করা সম্ভব হতো না, কারণ শোয়েব আখতারের রান আপ হচ্ছে 65 মিটার, আর এখন বাউন্ডারি হচ্ছে 60 মিটার। শোয়েব আখতার বলিংও করতে পারতো না, এখন মাঠগুলো এত ছোটো, মানে কোনো মতে তুমি ব্যাট ঘুরাতে বলে ছক্কা হবে। তো এরকম সিস্টেম ছিল না ক্রিকেটে, এবং বাউন্সার দিতে পারবে না তুমি, তারপরে তুমি বডি লাইনে বল করতে পারবে না, অনেক নিয়মকানুন করে মোটামুটি ব্যাটিং বান্ধব করে ফেলা হয়েছে। লারারা যখন ব্যাটিং করে তখন কিন্তু ব্যাটিং বান্ধব ছিল না, তখন কিন্তু ব্যালেন্স ছিল, অনেক বড় বড় মাঠ ছিল, বোলারের স্বাধীনতা ছিল, বাউন্সার করতে পারতো, অনেক কিছু করতে পারতো, বডি লাইনে বল করতে পারতো। সেই যুগে দেখতাম লারা শুধু পিটাই, হ্যাঁ, টেস্টের মধ্যে সে পিটাই, প্রচুর পিটাইতো, টেস্টে পিটাইতো সে। আমাদের কাছে বেশ অবাক লাগতো, টেস্টের মধ্যে সে কেন পিটায়, তো টেস্ট মানে তো সে ঠেকায় খেলবে, এরকম ব্যাপার ছিল। ব্রায়ান লারা যখন অবসর নেয় তখন সে একটা কথা বলছিল দর্শকদের, সে বলছিল, ডিড আই এন্টারটেইন, যে আমি কি আপনাদেরকে বিনোদিত করতে পারছিলাম? তখন সবাই বলছিল ইয়েস ইউ ডিড। তো ব্রায়ান লারা তার কেরিয়ারের মধ্যে সে বলছিল যে ক্রিকেটটা আমার আসলে মজা লাগে, হ্যাঁ, আমি এন্টারটেইনের জন্য খেলি, আমি যে ক্রিকেট খেলে রুজি অর্জন করবো এরকম আমার মজা লাগে, আনন্দ লাগে আমার। তো পড়াশোনার বিষয়টা তুমি যদি আনন্দের সাথে নিতে পারো, দেখবা তোমার মনে থাকাটা বাই প্রোডাক্ট। কিন্তু পড়তে বসলে যখন তুমি চিন্তা করবা মুখস্থ থাকবে কি না, এটা
এতগুলো কেমন মুখস্থ করবো, এত সাল কেমন মুখস্থ করবো, এত কিছু যখন চিন্তা করবো, তখন তার মানে তুমি নেগেটিভ বিষয় তোমার ব্রেনের মধ্যে ইনফিউজ করতেছো। তোমার ব্রেন সে এমনিতে তার নানা কারণে সে ডিস্ট্রাক্টেড, এর মধ্যে তুমি ওকে বলতেছো মুখস্থ কেমনে করবো, এত সাল কেমনে কী করবো, এত কিছু মনে রাখতে হবে। তার মানে তোমার ব্রেনটাকে তুমি নেগেটিভ জিনিসপত্র দিয়ে তুমি জর্জরিত করে ফেলতেছো। তোমার মনে থাকবে না যে ফর শিওর, তোমার মনে থাকবে না তোমার, কারণ তোমার ব্রেন আগে থেকেই রিয়েক্ট করবে। তুমি আগে থেকে ওর মতো নেতিবাচক জিনিস ঢোকাই দিচ্ছ, ও এবার ভায়োলেন্ট রিয়েক্ট করবে অ্যালার্জির মতো, সে কিছু মনে রাখতে চাইবে না। এই জন্য তুমি আগে থেকে নেতিবাচক চিন্তা না করে তুমি নর্মাল আমি মজা পাচ্ছি, এগুলো এত মজা, তো এগুলো আরে মজা তো অনেক কিছু জানতেছি, তো অনেক কিছু ভালো। তো এরকম যখন তুমি চিন্তা করবা, তখন তুমি দেখবা যে তোমার আসলে পড়তে ভালোই লাগবে এবং মনেও থাকবে পরীক্ষা পাস করার জন্য। এখন তোমরা আমাকে একটু কোয়েশ্চেনটার আনসার দিয়ে ফেলো। দ্য রেজিস্ট্রেশন পিরিয়ড রেফার্স টু। এখন এই কোয়েশ্চেন আনসার দিয়ে ফেলো কমেন্টে। তোমরা যখন এই কোয়েশ্চেনটা আনসার দিতে চাইছো, যারা ভাবতেছিল ভুলে যাবা তুমি, তোমার কিন্তু মনে পড়ে গেছে, আরে 1649 সালে তো রাজা কল্লা কাটে ফেলছে, এরপরে ওরা গণতন্ত্র সরকার আনছে 60 পর্যন্ত। পরে মনে হয়েছে কিরে ভাই আমাদের তো ঠিক নাই, জিনিসপত্রের ঝামেলা হচ্ছে, তখন ওরা কী করলো, আমাদের আগেরটাই ভালো। তাহলে এই 1660 যে রেজিস্ট্রেশন পিরিয়ড তোমাকে মুখস্থ করতে হয় নাই, তুমি অটোমেটিক তুমি কিন্তু মনে চলে আসছে তোমার। ওকে, জ্যাকোবিয়ান পিরিয়ড কোনটা? দেখো তোমাদের কিন্তু গল্পটা মনে চলে আসবে যে 1558 থেকে 1603 পর্যন্ত তোমার রানী এলিজাবেথ ছিল ক্ষমতায়। এলিজাবেথের পর আস্তে আস্তে ঝামেলা শুরু হয়েছে, তবে তোমার রাজা জেমস বা জ্যাকব সে মোটামুটি সুন্দর করে সব কিছু সামলাতে পারছে, কিন্তু চার্লস আর সামলাতে পারে নাই। জেমসকে ল্যাটিন জ্যাকব বলা হয়। তো কিং জেমসের যে আমলটা, ওটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। এই যে তুমি গল্পের মনে পড়ে গেছে 1603 থেকে 1625, হ্যাঁ 25 থেকে 49, এটা রাজা চার্লসের পিরিয়ড, যার কল্লা কাটে ফেলছে কিং চার্লস, ওর কল্লা কাটে ফেলছে ওকে। দেখছো মনে আছে কিন্তু তোমাদের। হোয়াট ইজ দ্য রোমান্টিক পিরিয়ড? কমেন্টে লিখে ফেলো। এই যে তোমার মনে পড়ে গেছে, এই সময়টা খুব অল্প, মাত্র 34 ইয়ার্স। দেখছো তোমার মনে পড়ছে কিন্তু। যারা মুখস্থ বিদ্যা নিয়ে পড়ালেখা করতেছিলে দেখছো মনে আছে তোমাদের। 98 থেকে 32 পর্যন্ত 34 বছর হচ্ছে রোমান্টিক পিরিয়ড, মনে আছে কিন্তু। হ্যাঁ, সক্রেটিসের ট্রায়ালে ফাইনালে ভুল করছিল, এই দেখছো একবার ভুল করলে কিন্তু আরও বেশি মনে থাকবে। তো চলো আমরা একটু ওল্ড ইংলিশ পিরিয়ডটা পড়ে ফেলি। তো আমরা একটু দেখি যে এই যে ইংরেজরা যে দুনিয়ার জায়গায় কলোনি স্থাপন করছে, আমরা যাদেরকে দেখি পরে দুনিয়া শাসন করছে, হ্যাঁ তারাও কিন্তু তাদের ইতিহাস কিন্তু একটু ডিফারেন্ট। কি হলো, এখানে আদি ইংরেজ উপজাতি বাস করতো, এই যে এখানে ইংল্যান্ডের যে মেইন ভূমি, হ্যাঁ জার্মান থেকে এখানে অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুটস, এরা হচ্ছে আরেক জাতি। এরা এসে এই জুটসরা, অ্যাঙ্গেলসরা এবং স্যাক্সনসরা এরা এসে ইংল্যান্ডে আসা ইংলিশ উপজাতিদেরকে পরাজিত করে ওরা ইংল্যান্ড দখল করে ফেলায়, এবং সেই সময় থেকে শুরু হয় অ্যাংলো স্যাক্সনদের পিরিয়ড। তো এই ঘটনাগুলো ঘটছিল 5ম শতাব্দীতে। তাহলে অ্যাংলো স্যাক্সনরা জার্মানি থেকে আসা ইংল্যান্ডে ইংলিশ উপজাতিদেরকে পরাজিত করে, এবং সেই সময় থেকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের শুরু। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে আমরা একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তিকে দেখতে পাবো, তার নাম হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। এবং সে একজন ইতিহাসবিদ, সে খুবই তোমার শিক্ষানুরাগী, সাহিত্য অনুরাগী ছিল, সে বিদ্যুৎসাহী ছিল আর কি সে। এবং সে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নামক একটা ইতিহাস গ্রন্থ রচনা করে। আর এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের দুজন বড় কবির নাম হচ্ছে, একজন হলো কিডমন, একজন হচ্ছে কেনিউলফ। আমরা এই দুজনকে আজকে পড়ব। তো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের, আচ্ছা চর্যাপদ যে আমরা পড়ি বাংলায়, চর্যাপদের জিনিসটা আসলে কি, মেইনলি এটা জিনিসটা কি? এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য, তাই না? এগুলো হচ্ছে মেইনলি ধর্মীয় সাহিত্য। এখানে গুরুগম্ভীর বিভিন্ন তত্ত্ব অনেক কিছু আছে এখানের মধ্যে। বৌদ্ধ সহজিয়া সাধক যারা, তাদের অনেক গুরুগম্ভীর অনেক সাংকেতিক কথাবার্তা এটার মধ্যে আছে। এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের এই পোয়েট্রিটাও কিন্তু তোমার ক্রিশ্চিয়ানিটির দ্বারা ইনফ্লুয়েন্সড। তো অ্যাংলো স্যাক্সন যুগের মানুষজন ছিল মেইনলি যোদ্ধা, তারপর শিকারী এবং ট্রাভেলার। তাহলে আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটা 450 থেকে 1066 সাল পর্যন্ত ছিল, যার অপর নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, সেই সালে আমরা একজন বড় কবি, তার নাম ছিল কিডমন। কিডমনকে বলা হয় ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার। এখন তুমি বলতে পারো যে ভাই ওনার আগে কি কেউ কিছু লেখা নাই? লেখছে হয়তো, আমরা জানি না, মানে আমরা ওনার পর্যন্ত জানি, ওনার আগে কেউ কিছু লিখছে কিনা এরকম কোনো আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এই জন্য ওনাকে বলা হয় কিডমনকে ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার। কিডমনকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং। আচ্ছা, এই যে বিভিন্ন যে তোমার স্যাক্রেড পোয়েমকে কি বলা হয়, আমরা লিটারেরি টার্মসের মধ্যে পড়ছিলাম। এই যে স্যাক্রেড সং যেগুলো, বিভিন্ন যে তোমার সৃষ্টিকর্তার
তোমার স্তুতি বাক্য নিয়ে যেগুলো হাইম বলা হয়, রাইট। তার মানে বোঝা যাচ্ছে কিডমন ভাই নিশ্চয়ই অনেক হাইম টাইম লিখছে। ওকে, কিডমনকে বলা হয় তাকে বলা হয় মিল্টন অফ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, কারণ তাই সাহিত্যকর্মের মধ্যে মিল্টনের সাহিত্যকর্মের মধ্যে আমরা যে ধরনের তোমার ছান্দিক ব্যাপারগুলো দেখি সেই ব্যাপারগুলো কিন্তু কিডমনের সাহিত্যের মধ্যেও ছিল। এই জন্য কিডমনকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মিল্টন। তো এই কিডমন ছিল মূলত সে মেষপালক, সে লেখাপড়া জানতো না। তো তাদের এরকম একটা সিস্টেম হয়েছে যে তারা সবাই খাবার দাবার খাবে, সেখানে যারা যারা আসবে প্রত্যেককে একটা করে গান গাইতে হবে। তো আমাদের কিডমন ভাই সে কিন্তু আবার গান টান জানতো না, তার গানের গলা তেমন ছিল না, মানে আমার মতো। আমি এমন একটা লোক যে হচ্ছে যে কোনো গান জানি না, নাচ জানি না, অভিনয় জানি না, কবিতা জানি না, কিছু জানি না। আল্লাহ পাক আমাকে পাঠানোর সময় মানে কিছু একটা দিতে মনে হয় ভুলে গেছে, এরকম কিছু একটা হবে। তো কিডমন ভাইয়ের আমার মতো একটু সমস্যা ছিল, তবে সে আবার কবিও না। তো তাদের যে গানের গলা ছিল না, যখন তার গানের গাওয়ার যখন পালা আসতো সে তখন তোমার মনের দুঃখে সে চলে যেত। হ্যাঁ, একসময় ঘুমিয়ে পড়লো, একসময় এরকম চলে এসে আস্তা বলে ঘুমের মাঝে একজন ফেরেস্তা এসে তাকে বললো যে তুমি গান গাও। তো কিডমন বললো যে ভাই আমি তো গান গাইতে জানি না। তো ফেরেস্তা তাকে বললো যে তুমি গাও, তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। কিডমন বললো কী গান গাইবো? তখন ফেরেস্তা বললো যে তুমি স্রষ্টার সৃষ্ট বস্তু সম্পর্কে তুমি গান গাও, স্রষ্টার গুণগান নিয়ে তুমি গান গাও। তো এরপরে কিডমন যখন ঘুম থেকে জাগলো তখন সে দেখলো যে তার স্মৃতিতে সেই গানগুলো আছে এবং তখন সে এগুলাই তোমার লিপিবদ্ধ করার উদ্যোগ নিল। এবং সাথে সাথে সে আরও অনেকগুলো গান সে রচনা করলো এবং সে যে তারা যেখানে তারা ঈশ্বরের যে প্রতিনিধি যাকে বলা হয় তোমার হচ্ছে যে মানে যে ওখানে যে ওদের প্রার্থনা স্থান ওটা যে প্রধান থাকে তাকে সে আরও কিছু গান গায়ে শোনাইলো। তো সে বুঝলো যে কিডমনের কবি প্রতিভা নিঃসন্দেহে এটা ঈশ্বরের অবদান এবং তিনি তার মঠে মানে প্রার্থনা স্থানে কিডমনকে স্থান দিলেন। আমাদের কবি কালিদাস সম্পর্কে এরকম একটা গল্প, সেম স্বপ্নের প্রাপ্ত অনেক কিছুই। তার মানে স্বপ্নে আসলে যে শুধু ওষুধ পাওয়া যায় এরকম না, স্বপ্নের মধ্যে কবিতাও পাওয়া যায়। বাংলাদেশের মানুষ স্বপ্নে শুধু ওষুধই পায়, বাংলাদেশের মানুষ স্বপ্নে তোমার কবিতা মনে খুব একটা পায় না, ওষুধ পায় মূলত স্বপ্নে। তারপরে তো হাইম যেহেতু লেখছে সে তার হাইমটা তার নামেই হাইম অফ কিডমন। তো এটা আশা করি আর মুখস্থ করা লাগবে না, তুমি এমনি বুঝবা যে কিডমন ভাই উনি হাইম লিখছে, সৃষ্টিকর্তা সে কিছু পারে না, তখন সৃষ্টিকর্তার গুণগান গেয়ে সে কিন্তু গান লিখছে। আমরা এরকম শেখ সাদির তোমার তার আমরা মিলাদ পড়া, যারা মিলাদ পড়ার সময় যে এই যে বালাগালুল্লাহ বিকাম আলী পড়া হয়, এটা একটা কবিতা, আমরা পড়বো ওগুলো সামনে যে এটা কোত্থেকে আসছে, যে উনি স্বপ্নে কীভাবে পাইলো জিনিসটা। কিডমনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ওয়ার্ক এটা হচ্ছে প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ কাব্যে এখানের মধ্যে সে অনেক সন্ন্যাসী রচনা লিখছে, এখানের মধ্যে রচনা যথারীতি এখানেও তার ঈশ্বরের প্রশস্তি, ঈশ্বরের বিরুদ্ধে শয়তানের যে তোমার ষড়যন্ত্র এবং তোমার হচ্ছে যে শয়তানের বিদ্রোহ এ অবলম্বনে। তো এটাও বাইবেলের যে গল্পগুলো, বাইবেলের গল্পে ছায়া অবলম্বনে কিডম্যানের এ প্যারাফ্রেজ নামক গ্রন্থটা। কিডম্যানের আরও কিছু গ্রন্থ যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, নাইস টু নো, জেনেসিস, এক্সোডাস এবং জুডিথ। তাইলে আমরা যদি কিডমনকে একটু রিভিউ করি তাহলে কিডমন সম্পর্কে জানবো। কিডমন হচ্ছে যে আমাদের ফার্স্ট নোন পোয়েট। তার আগে আমরা হচ্ছে যে কারোর নাম সম্পর্কে জানি না, হয়তো লিখে থাকতে পারে কেউ, কিন্তু আমরা জানি না এর আগের কাউকে। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং, মানে হাইমের জনক সে, এবং তাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মিল্টন। আর কিডমনের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে যে হাইম অফ কিডমন এবং প্যারাফ্রেজ। তাহলে কিডমন সম্পর্কে 3-4 লাইন জানলে মোটামুটি হয়ে যাবে। আর এগুলো হচ্ছে তার আরও কিছু সাহিত্যকর্ম, কিন্তু এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপর তুমি নাইস টু নো, জেনেসিস, এক্সোডাস এবং জুডিথ। তারপরে আমরা হচ্ছে যে চলে যাব কেনি উলফের কাছে। আমরা দেখি যে কেনি উলফ দেখতে যার মনে হয় যে দাঁড়িয়ে আছে, তার মাথায় মধ্যে টুপি আছে, হুজুর মনে হয়, দেখতে মনে হয়। হ্যাঁ, তো যেহেতু হুজুর সে নিশ্চয়ই ওই ধরনের কিছু রচনা করছে। সে রচনা করছে তোমার মানে ওর নাম সাথে বুঝতে পারবা যে ওর দেখো, ওর ছবি দেখো যে দাঁড়িয়ে আছে, ওর এরকম টুপি আছে, হুজুর সে কেনি উলফ। তো কেনি উলফ হুজুর উনি কি রচনা করছে? খ্রিস্ট, যিশু খ্রিস্টকে নিয়ে খ্রিস্ট, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস। ফেটস অফ অ্যাপোস্টল মানে হচ্ছে যিশু খ্রিস্টের যে শিষ্য ছিল যারা, তার শিষ্যদের তোমার পরিণতি নিয়ে। তোমরা জানো যিশু খ্রিস্টের 12 জন শিষ্য ছিল এবং তাদের মাধ্যমে মূলত খ্রিস্টিয়ানিটি প্রচার হয়েছে। তবে তাদের অনেকেরই ভাগ্য খুব সুপ্রসন্ন হয় নাই। তাদের ভাগ্যে কী ঘটছিল সেটা নিয়ে কেনি উলফের দ্য ফেটস অফ অ্যাপোস্টল। তবে তার সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে জুলিয়ানা। আরটা তার কাব্য সেটা এলিনি। কেনি উলফের রচনাগুলো তাহলে হচ্ছে যে আমরা যদি মনে রাখি, যেহেতু হুজুর ছিল তাহলে অবশ্যই খ্রিস্ট সে লিখছে,
খ্রিস্ট যেহেতু লিখে বলছে, তাহলে যিশু খ্রিস্টের যে শিষ্য ছিল তাদের পরিণতিও লিখছে সে, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টল এবং জুলিয়ানা। তো যারা ছন্দপ্রেমিক তুমি মনে রাখতে পারো, উফ কী মজা, ক্রিস্ট এলে জুলিয়ানা ফনিক্স সাইকেল কিনবে। তো ওই যে ক্রিস্ট মানে হচ্ছে ক্রিস্ট, হ্যাঁ, এলেনি হচ্ছে যে এলে, জুলিয়ানা হচ্ছে জুলিয়ানা আছে, আর ফনিক্স মানে হচ্ছে যে ফিনিক্স। এগুলো সবগুলো হচ্ছে যে আমাদের কেনি উলফের লেখা। ক্রিস্টালে জুলিয়ানা ফনিক্স সাইকেল কিনবে। এই হচ্ছে যিশুর 12 জন শিষ্য, এবং যাকে ক্রুসিফাইড করার আগে যিশু এরকম তাদেরকে নিয়ে একটা তোমার ভোজন করেন আর কি, রাত্রের খাবারটা খান। এখানে 12 জন শিষ্য সহ তার যে শেষ যে খাবার খাওয়া, এটার লিওনার্দো দা ভিঞ্চি একটা ছবি আঁকেন, নাম হচ্ছে দ্য লাস্ট সাপার। লাস্ট সাপার ছবি নিয়ে বিতর্ক আছে কিছু, কারণ এখানে তোমার হচ্ছে যে মেরি ম্যাগডালেন বলা হয়ে থাকে যে মেরি ম্যাগডালেন যীশু খ্রিস্টকে কিন্তু তোমার ধর্মীয়ভাবে বিশ্বাস করা হয় উনি অবিবাহিত, কিন্তু এরপরও কেউ কেউ বলেন যে যীশু খ্রিস্ট বিয়ে করছিলেন, মেরি ম্যাগডালেন ছিলেন ওনার ওয়াইফ। ধর্মীয়ভাবে এটা বিশ্বাস করা হয় না, বাট ঐতিহাসিকভাবে কেউ কেউ এরকম বলেন। এবং ভিনসি তার তোমার লেখাজোকার মধ্যে এবং তার সাহিত্যকর্মের মধ্যে, মানে তার চিত্রকর্মের মধ্যে কিন্তু এই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। আমরা আসি যে সেন্ট ভেনারেবল বেডে। তো এই ভেনারেবল বেডে দেখি সে কী কী করলো। সে ওর জন্মের আগে মনে মানুষজন মানে খুব একটা পড়াশোনা মনে করতো না, মানে কোনো কিছু শিখতো না। তো সেগুলোই মানুষজন এবার না শেখার কারণে তো সবাই গাধা হয়ে যাচ্ছে। আজকে দেখলাম এক মেয়ের নাম হচ্ছে গাধা। আমার তখন খুব মজা লাগলো। আমি গেছিলাম স্কুলগুলো দেখতে দুবাইতে, এখানে কী কী ভালো স্কুল আছে। স্কুলে দেখি যে এক মেয়ের নাম হচ্ছে, মানে মেয়েটাকে দেখতে আমি গাধাটা শব্দটা বেশিরভাগ বলে ফেলি। আমি ওরা ভাবছিলাম ওরা বলবো তুমি তো একটা গাধা, দেখছি ওর নামই গাধা। আচ্ছা যাই হোক, এই ভেনারেবল বেডে তারা আমলে মনে লোকজন খুব গাধা ছিল। তো সে চিন্তা করলে এত গাধা থাকলে তো হবে না তোমার, না ওই তো ওটা গাধা, আর এটা হলো গাধা, ওটা গাধা, দুটা আধা, এটা দয়া গাধা, এটা গাধা। আচ্ছা, তো যাই হোক, সে ভালো উদ্যোগ নিয়েছে। সে ফাদার অফ ইংলিশ লার্নিং, মানুষকে শিখে মানুষকে পড়াশোনাতে মনে উৎসাহিত করছে ব্যাপক পরিমাণে। এই জন্য সে ফাদার অফ ইংলিশ লার্নিং। মানুষ এর আগে মনে ইতিহাস খুব একটা নজর দেয় না, এবং সে মানুষকে ইতিহাসের ব্যাপারেও সে বেশি উদ্বুদ্ধ করছে। ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সে প্রথম হিস্টোরিয়ান। এবং সে চার্চের ডক্টর অফ দ্য চার্চও তাকে বলা হয়, কারণ সে ইংরেজদের ধর্মীয় ইতিহাস লিখছে। এই ধর্মীয় ইতিহাস লেখার কারণে তাকে বলছিল ডক্টর অফ দ্য চার্চ। ব্যাটা কঠিন আছে কিন্তু, এবং তার যে বইয়ের যে নামটাও কিন্তু কঠিন। এক্লেসিয়াস্টিক্যাল বানানটা কিন্তু খেয়াল রাখবা, স্পেলিংয়ের মধ্যে কিন্তু আসতে পারে। আমি ভাগ ভাগ করে লিখছি, এক্লেসিয়াস্টিক্যাল, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। এটা হচ্ছে তার অরিজিনাল ভার্সন, ভেনারেবল বেডে হিস্টোরিয়া এক্লেসিয়াস্টিকা জেন্টিস অ্যাংলোরাম। এখন এই যে আমাদের ভেনারেবল বেডে ভাই ওনারা যে লেখাজোখা করতেছে, ওনাদের লেখাজোখাগুলো ছিল ম্যাক্সিমাম ছিল ল্যাটিনে, ম্যাক্সিমাম ছিল ওনাদের তখন ল্যাটিন ভাষার জয়জয়কার ছিল। সেই জন্য আমরা এখনও ইংরেজি সাহিত্যের যে আব্বা, আমরা এখনও বা ইংরেজি কাব্যের বা আব্বু, তাকে আমরা এখনও আসবো না, বা তার সম্পর্কে এখনও আমরা যারা যারা লিখছে তখন ল্যাটিন ভাষার জয়জয়কার ছিল। এই জন্য আমরা এখনও ইংরেজি সাহিত্য বা ইংরেজি কাব্যের আব্বুকে আমরা এখনও পড়তে পারি না। এরা কেউ আব্বু না, নকল আব্বু আর কি এরা সবাই। তাহলে আমাদের ভেনারেবল বেডে আমরা পড়ে ফেললাম। তো ভদ্রলোক সে ফাদার অফ ইংলিশ লার্নিং, মানুষকে অনেক শিক্ষা দীক্ষা দিয়েছে, হিস্টোরিয়ানও ছিল, সে ইতিহাসও শিখেছে, এবং সে ডক্টর অফ দ্য চার্চ ছিল কারণ সে ধর্মীয় ইতিহাস লিখছে, এবং এটা লেখাযোগ্য কঠিন আছে। এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, এগুলো ছিল মূলত ল্যাটিনে অরিজিনালি। তো আমরা রাজার কাছে চলে আসলাম, কিং আলফ্রেড দ্য গ্রেট। রাজা হইলেও আবার সে কিন্তু তোমার, আমরা রাজাকে যেরকম মনে করি যে রাজারা একটু মটত খাবে, প্লে বয় হবে, একটু না, একটা ভালো লোক ছিল, কিন্তু সে পড়াশোনার প্রতি বিশেষ অনুরাগী ছিল। সে 871 সালে ক্ষমতা আসছে এবং 901 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, এবং ক্ষমতা আছে দেখলে যে মানুষজন পড়াশোনার দিকে মনোযোগ নাই। তখন সে শিক্ষা দিকে বিস্তারে সে চিন্তা করলো না, এইভাবে চলতে পারে না, লোকজন পড়াশোনা করতেছে না, সবাই ফেসবুক টিপতেছে। তখন সে তার এডুকেশন সিস্টেমটাকে সে কিন্তু রিঅ্যারেঞ্জ করছে, এবং লোকজন দেখলো যে ওরা ইতিহাস বিষয়ে খুব একটা মানুষের মনোযোগ নাই। তখন সেই যে ঘটনাপঞ্জি, মানে অ্যাংলো স্যাক্সনরা যে আসছে, এরপরে যা যা ঘটছে, এই ক্রনিক্যাল ওয়ার্ডটা কিন্তু আমরা তোমাদের পড়াছিলাম ভোকাবুলারিতে। ক্রন মানে ছিল টাইম, তাই না? ক্রন মানে ছিল টাইম। তাহলে 450 সালে কী ঘটছে, এরপরে কী ঘটছে, 500 সালে কী ঘটছে, 550 সালে কী ঘটছে, এই যে ক্রম অনুযায়ী যে ঘটনাগুলো লেখা, এটা হলো ঘটনাপঞ্জি। তো অ্যাংলো স্যাক্সনদের যে ঘটনাপঞ্জি, এটা আলফ্রেড ভাই উনি হচ্ছে যে লিপিবদ্ধ করছে। তাহলে ওনার বইটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এই লিপিবদ্ধ করতে গিয়ে এর আগে যারা যারা তোমরা যে লেখালেখি করছে, এদের লেখাজোখা ছিল মেনলি কবিতা। এই উনি এসে গদ্যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা লিপিবদ্ধ করছে। সেই জন্য
ওনাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। ওনার আগেও কেউ টুকটাক প্রস লেখার চেষ্টা করছে, কিন্তু উনি প্রথমে একটা কাঠামোবদ্ধ এতে ইংলিশ প্রসগুলো লিখছে, এই জন্য ওনাকে বলা হয় ইংরেজি গদ্যের আব্বু। এখন এই কোশ্চেনটা কিন্তু তোমার এই যে ফাদার অফ ইংলিশ প্রস, এটা কিং আলফ্রেড দ্য গ্রেট নাও থাকতে পারে পরীক্ষা অপশনের মধ্যে, কি থাকতে পারে সামনে আমরা আসবো। এই আলফ্রেড দ্য গ্রেট, তাহলে ওনার অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এই যে বইটা, এটা হচ্ছে ফার্স্ট মনুমেন্ট ইন দ্য ইংলিশ প্রস, যাকে বলা হয় ইংরেজি গদ্যের আদি নিদর্শন। এখন কমেন্টে লিখে ফেলো বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটা, বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটা। প্রস মানে হচ্ছে গদ্য, চর্যাপদ কি গদ্য, চর্যাপদ কি গদ্য, ও মাই গড, চর্যাপদ নাকি গদ্য, ও মাই গড। চর্যাপদ রচনা 1200 বছর পরে গদ্য রচনা হয়েছে, আর 1200 বছর লাগছিল গদ্য রচনা করার জন্য, ওটা ছিল পদ্য ছিল তখন, ওগুলা গদ্য জন্ম আরো 1200 বছর পরে। তুমি কই আছো? ঠিক আছে, যাও তোমরা এখানে অনেক রকম আনসার দিছো। আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যাই একটু উল্টায় দেখো, বাংলা সাহিত্যের মধ্যে যা যা পড়ছিলে একটু রিভিশন দিয়ে দেখো। তো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এটা হচ্ছে ইংরেজি গদ্যের আদি নিদর্শন। আমরা একটু অ্যাংলো স্যাক্সন ক্রনিকল মধ্য দিয়ে আমরা মোটামুটি আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের উল্লেখযোগ্য সাহিত্যিক যারা ছিল তাদেরকে পড়ে ফেলছি। একটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের কাছে রেখে গেলাম, সেটা হচ্ছে যে কিং আলফ্রেড দ্য গ্রেটকে আমরা যে বলছি ইংরেজি গদ্যের আব্বা, তো উনি পরীক্ষা অপশন না থাকলে আনসার কোনটা হবে সেটা আমরা সামনে আসবো, এটা মাথায় রাখো কিন্তু সামনে পড়বো এটা। তো আমরা ওল্ড ইংলিশ আমরা শেষ করার আগে আমরা এই ওল্ড ইংলিশ পিরিয়ডে রচিত একটা বিখ্যাত পোয়েম, এটা তোমার হচ্ছে যে ফার্স্ট লং পোয়েম, এটার নাম হচ্ছে বিউলফ। এই বিউলফটা হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, এটা অনেক লম্বা একটা পোয়েম, অনেক লম্বা একটা কবিতা। হ্যাঁ, তো এটা আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড, এর আগে কোনো এরকম এত মহাকাব্য রচনা হয় নাই। তো এই মহাকাব্যটা এটা কে লিখছে এটা আমরা এক্স্যাক্টলি জানি না। তো এটা দুটো পার্ট ছিল, তার মধ্যে প্রথম যে পার্টের মধ্যে ছিল এখানের মধ্যে একজন রাজা ছিল, যে রাজার নাম ছিল রদগার। তো রদগার ভাই উনি ছিল ডেনমার্কের রাজা এবং সে একটা প্রাসাদ নির্মাণ করছে। তো প্রাসাদটার নাম দিচ্ছে সে হিউরত নামক প্রাসাদ, তার মানে এটা হচ্ছে রদগারের প্যালেস। দেখো সুন্দর একটা প্যালেস, দেখো এখানের মধ্যে ওরা খাবার দাবার খাচ্ছে, এখানে দেখো ইলিশ মাছ পান্তা ভাত ওরা খাওয়ার ব্যবস্থা করছে, এখানে শাকসবজি আছে, খাইতেছে রাইতেছে, এখানে সুন্দর একটা প্রাসাদ সে বানাইছে। তো এখানে ওরা মিটিং করে, রাজা এখানে বসে, এখানে ওর মন্ত্রী সচিব এমপি এগুলো এখানের মধ্যে ওরা এখানের মধ্যে বসে। তো রাক্ষস গ্রেন্ডেল সে হচ্ছে যে প্রতি রাত্রে এসে এসে তোমার রদগারের একজন এমপি একজন মন্ত্রী একজন সচিবকে সে ধরে ধরে সে নিয়ে যায়। এখন রদগার তো অতিষ্ঠ, তার মন্ত্রী সচিব এমপি পুলিশ এদেরকে যদি নিয়ে যায় একজন একজন করে তাহলে তো একটা সমস্যার একটা ব্যাপার হয়ে যাবে। তখন তোমার রদগার ডাকের সবাইকে যে আপনারা আসেন, কারা কারা পারবে না আমাকে রক্ষা করতে, কিন্তু কেউ আসে না। তখন রাজাকে সাহায্য করার জন্য পাশের রাজ্য থেকে রাজপুত্র বিউলফ এগিয়ে এলো। বিউলফ হলো পাশের রাজ্যের রাজপুত্র। তো বিউলফের সাথে গ্রেন্ডেলের কিন্তু প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধের মধ্যে বিউলফ কিন্তু গ্রেন্ডেলের একটা হাত ছিঁড়ে ফেলে। হাত ছিঁড়ে ফেলার পরে তখন গ্রেন্ডেল সে পালায় যায় এবং সে মারা যায়। তো গ্রেন্ডেলের মৃত্যুতে গ্রেন্ডেলের মা কিন্তু ভীষণ রকমভাবে রেগে যায় এবং ভীষণ রেগে গিয়ে সে বিউলফে একটা দৌড়ানি দেয়। তো দৌড়ানি যে দিল, বিউলফের হাতে ছিল সিন্দাবাদের একটা তরবারি। হ্যাঁ, সিন্দাবাদ তরবারি সে যখন এভাবে যখন ধরে সামনে ওখান থেকে আগুন বেড়ে কিন্তু তোমার রাক্ষসটা মারা যায়। তো বিউলফও তারা দৌড়ানি দেয়। তো বিউলফ যখন তাকে দৌড়ানি দেয় তখন যে গ্রেন্ডেলের মা সে সমুদ্রগর্ভে প্রবেশ করে এবং সেইখানে বিউলফ তাকে তোমার মেরে ফেলে। এটা ছিল মহাকাব্যের প্রথম পার্ট। এবং দ্বিতীয় যে পার্টে সেখানে কিন্তু বিউলফ নিজেই হচ্ছে যে তো রাজা রদগার যে, এবং তার যে রাজ্য ছিল সে রাজ্যের সে মানে গিয়ার জাতির সে রাজা ছিল। তো সেখানে এক অতিকাবে একটা সরীসৃপের মানে ড্রাগনের উপদ্রব শুরু হয় এবং কেউ এই ড্রাগনকে হত্যা করতে সাহস করতে পারতেছিল না। পরে শেষ পর্যন্ত যে রাজা মানে বিউলফ সে রাজা হয়ে জন্মগ্রহণ করে এবং সে তোমার পরের পার্টে সে নিজেই ড্রাগনকে হত্যা করতে যায় এবং ড্রাগনকে সে হত্যা করছে কিন্তু সেও নিজেও আঘাত পায় এবং আঘাত পেয়ে সে নিজেও মারা যায় এবং দুঃখজনক একটা পরিণতি তার হয়। এটা ছিল বিউলফের কাহিনী। পরীক্ষা আসবে না, নাইস টু নো। আসো আমরা হচ্ছে যে তবে এখন পরীক্ষার মধ্যে যে উল্টাপাল্টা প্রশ্ন আসে মাঝে মধ্যে পরীক্ষা আসতেও পারে, যে হচ্ছে যে বিউলফের মধ্যে কোন জাতির তোমার হচ্ছে যে এখানে কোন জাতির কাহিনী সম্পর্কে বর্ণনা করা হয়েছে, গিয়ার জাতির কাহিনী সম্পর্কে এখানের মধ্যে বর্ণনা করা হয়েছে। যে কোনো সময় চলে আসতে পারে। যাই হোক, তারপরে আমরা একটু জানলাম। দেখো আমরা ওল্ড ইংলিশ থেকে আমরা যা যা পড়লাম আমরা যদি একটু সামারি করে আসি তাইলে
আমাদের 5 to 10 মিনিটস লাগবে আমরা রিভিশনটা দিতে। তাহলে ওল্ড ইংলিশে শুরু হয়েছে 450 থেকে 1066 পর্যন্ত ছিল, এবং এই পিরিয়ডটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তারপরে এই পিরিয়ডের মধ্যে ফার্স্ট নোন পোয়েটের নাম হচ্ছে কিডমন। কিডমনকে বলা হয় ইংলিশ স্যাক্রেড সঙের ফাদার, ওনাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের মিল্টন। আর উনি যেহেতু সৃষ্টিকর্তার স্তুতি নিয়ে সাহিত্যকর্ম করছে, তো ওনার কাব্যগ্রন্থের নাম হচ্ছে হাইম অফ কিডমন এবং প্যারাফ্রেজ। তারপরে হচ্ছে কেনিউলফ। কেনিউলফ হচ্ছে যে সে ছিল হুজুর। তারপরে সে লিখছে ক্রিস্ট, দ্য ফেটস অফ দ্য অ্যাপোস্টলস এবং জুলিয়ানা। তারপরে সেন্ট ভেনারেবল বেডে আমরা বুঝতে পারতেছিলাম সেই সময় লোকজনের গাদা ছিল, পরে সে চিন্তা করলো যে লোকজনকে শিক্ষা দেওয়া দরকার, তো সেই শিক্ষা দিয়েছে লোকজনকে, এবং তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাকে বলা হয় ফার্স্ট হিস্টোরিয়ান। এবং সে চার্চের ইতিহাস লেখার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছে ডক্টর অফ দ্য চার্চ, এবং তার রচনাটাও বেশ কঠিন আছে, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, ল্যাটিন ভাষা দেখো। এরপরে কিং আলফ্রেড দ্য গ্রেট, যথেষ্ট শিক্ষানুরাগী, বিদ্যানুরাগী এবং ইংলিশ প্রোজের ফাউন্ডার। সে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল রচনা করছিল। এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে বলা হয় ইংরেজি গদ্যের আদি নিদর্শন। বিউলফ ছিল একটা মহাকাব্য, এটা ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন, আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড। এখানে এটা দুটো পার্ট ছিল, এবং এটা কে লিখছে এটা এক্স্যাক্টলি আমরা জানি না। তো আমাদের তাহলে ওল্ড ইংলিশটা শেষ। হ্যাঁ, তুমি যখন পরীক্ষার জন্য রিভিশন দিবে তুমি এভাবে 5 মিনিটের রিভিশনটা দিয়ে ফেলবা। চলো আমরা এখন চলে যাব মিডল ইংলিশ পিরিয়ডে, 1066 থেকে শুরু হয়ে 1500 সাল পর্যন্ত। এই মধ্যযুগটা শুরু হয় তোমার হচ্ছে যে নরমান ডিউক, তোমার তাদের এই যে এতদিন আমরা যে পড়ছিলাম তোমার এই যে ইংরেজ জাতি, এখানের মধ্যে ইংরেজ উপজাতিদেরকে এখান থেকে তোমার ফুটাই দিয়ে তোমার এখানের মধ্যে অ্যাংলো স্যাক্সনদের রাজত্বের মধ্য দিয়ে এখন আমরা দেখব যে মধ্যযুগে তোমার হচ্ছে যে সূত্রপাত হয়েছে নরমান বিজয়ের মধ্য দিয়ে। তো উনি 1066 সালের দিকে তোমার ইংল্যান্ডটা দখল করে ফেলে, এবং ফলে শুরু হয় এই যে নরমান এবং তার যে বংশধর তাদের রাজত্বটা এখানে শুরু হয়। এই 1066 থেকে 1500 পর্যন্ত এই সময়কালে আমাদের মধ্যযুগ নামে পরিচিত। তো এখানের প্রথম কিছুদিন তোমার যেহেতু এখানে অ্যাংলো স্যাক্সনদের রাজত্ব ছিল একটা সময়, তো নরমানরা এখানে আসলেও তোমার তাহলে অ্যাংলো এবং নরমান প্রথম তো কিছুদিন অ্যাংলোদের এখানে ওদের সাহিত্য রাহিত্য ছিল, কিছু প্রভাব ছিল। প্রথম কিছুদিন ছিল অ্যাংলো নরমান পিরিয়ড, কিছুদিন নাও প্রায় 300 বছরের মতো অ্যাংলো নরমান পিরিয়ড। এরপরে শুরু হয়েছে দ্য এজ অফ চসার। শুরু হয়েছে বলতে ওই সময়কালে চসার জন্মগ্রহণ করছে, কারণ সে ছিল অনেক বড় একজন কবি। এবং তারপরে শুরু হয়েছে অন্ধকার যুগ। তাহলে আমরা চলে আসলাম আমাদের জিওফ্রে চসারের কাছে। এর আগে আমরা যাদেরকে পড়ছি, ঠিক আছে ওরা লেখাজোখা করছে, ওরা ভালো রাইটার, ওরা লিখছে, কিন্তু ইংরেজি সাহিত্যকে সত্যিকারভাবে চসারের সময় থেকে ধরে নেওয়া হয়। কেননা এর আগে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছে এগুলো তোমার ল্যাটিন অথবা অ্যাংলো স্যাক্সনদের ভাষায় বা অন্য কোনো ভাষায়, ওগুলো ঠিক ইংরেজি ভাষার নয়। আমরা এখন ইংরেজি যে স্ট্রাকচার দেখি সে ইংরেজি ভাষার নয়, কিন্তু এই চসার ভাই হচ্ছে উনি প্রথম ব্যক্তি যিনি একদম পাক্কা, একদম শুদ্ধ। যেরকম তোমরা দেখবে চর্যাপদের ভাষা কি বাংলা নাকি তোমার অন্য কোনো ভাষা? দেখো বাঙালিরা বলে এটা বাংলা, নেপালিরা বলে নেপালি, আসামিরা বলে আসামি, তাই না? এক একজন একটা দাবি করে। চর্যাপদের ভাষা এক্স্যাক্টলি তোমার, হ্যাঁ, সবাই নিজ নিজটা তোমার দাবি করে, হ্যাঁ এরকম। তো ইংরেজি তো সেম। এখন আমরা কারেন্ট যে ইংলিশ দেখি এটার সাথে কিন্তু ওল্ড ইংলিশের তোমার কোনো মিল নাই খুব একটা। তো আমরা সত্যিকারের যে তোমার ইংরেজি সাহিত্যের যুগ শুরু আসলে এই চসারের সময় থেকে, এই জন্য ওনাকে বলা হয় ইংরেজি সাহিত্যের সূচনাকারী। সো ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি। তো ভাই যথেষ্ট রকমের তোমার রসিক লোক ছিল বোঝা যাচ্ছে। ওনাকে বলা হয় ফার্স্ট হিউমোরিস্ট ইন ইংলিশ লিটারেচার, এবং উনি হচ্ছে প্রথম কবি যাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে সমাহিত করা হয়েছিল। ওয়েস্টমিনিস্টার অ্যাবে হচ্ছে তোমার ইংল্যান্ডের একটা চার্চ, রাজকীয় চার্চ আর কি, এখানের মধ্যে ওখানে রাজা রাজদেরকে দাফন করা হয়। এবং উনি আবার সচিবও ছিল কিন্তু, হ্যাঁ, কূটনীতিবিদ ছিল সে, কিন্তু ফরেন ক্যাডারে চাকরি হয়েছে মনে তার, ডিপ্লোম্যাট ছিল সে ফরেন ক্যাডার ছিল, সে সালাম দাও জিএফটা আসার একই সাথে কবি এবং ফরেন ক্যাডারে ছিল সে। সো পোয়েট অ্যান্ড ডিপ্লোম্যাট অফ মিডল ইংলিশ পিরিয়ড, অনেক গুণসম্পন্ন ছিল সে। ও জাতীয় কবি ছিল, দেখছো কারবার, চিন্তা করো, সে বিসিএস ক্যাডার, ফরেন ক্যাডার, আবার এখান দিয়া সে ফরেন ক্যাডার, আবার সে তোমার প্রথম জাতীয় কবি, অনেক কিছু। আবার একটা রসিকও ছিল কিন্তু, মানে পড়াশোনা করলেও বোঝা যাচ্ছে সে কিন্তু
তোমার বিসিএস ক্যাডার ছিল, সে জাতীয় কবি ছিল, কিন্তু মনের মধ্যে কিন্তু রসিকতা ছিল, অনেক ট্যালেন্ট ছিল, রসিকতা করতো সে, ফার্স্ট হিউমারিস্ট ছিল সে। প্রথম সে পাক্কা ইংরেজি ভাষায় সে কিন্তু সাহিত্য রচনা শুরু করছে, আমার পছন্দ হয়েছে, ওনাকে অনেক ভালো লাগছে। এ হচ্ছে, এবং এত গুণসম্পন্ন একটা ব্যক্তিকে তুমি যদি অন্য জায়গায় দাফন করলে হবে না, ওনাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, যেটা ওদের একটা রাজকীয় চার্চ, এই চার্চের মধ্যে ওনাকে দাফন করা হয়েছিল, এই যে পোয়েটস কর্নারের মধ্যে। এখন ওনাকে সেখানে গেলে ওনার ভাস্কর্য দেখতে পাবা। তো এই চসার ভাইয়ের আমলে তোমার মেয়েদেরকে ভাবা হইতো যে তোমার ছেলেদের দিক থেকে একটু ইনফিরিয়র। চসার ভাই সে মনে কোনো কারণে মেয়েদের উপরে একটু খ্যাপা ছিল মনে হয়, কারণ সে সময় মনে করা হইতো যে মেয়েদের ব্রেনের মধ্যে একদিকে হলো চকলেট, একদিক দিয়ে ফ্যান্টাসি, একদিক দিয়ে শপিং লোভ, হ্যাঁ ব্রেনের মধ্যে একদিকে মিউজিক, একদিকে মুড সুইং, হ্যাঁ এরকম নানা প্রকার লোভ। আর ছেলেদের ব্রেনের মধ্যে কিছু নাই, মাঝখান বরাবর একটা জিনিস আছে, ছেলেদের ব্রেনের মধ্যে তেমন কিছু নাই, খুব তোমার খুব সিম্পল একটা ব্রেন। তো সেই সময় ভাবা হয়তো উমেন ওয়ার থট ইনফেরিয়র টু ম্যান ইন দ্য এজ অফ চসার। চসারে দেখি ট্যালেন্ট লোক যেহেতু, সে কী কী রচনা করছে আমরা একটু আসি। প্রথমে আসবো আমরা ক্যান্টারবারি টেলস, এরপর নানস, প্রিস্ট টেইল এবং ট্রায়ালাস অ্যান্ড ক্রাইসিডি। মেয়েদের উপরে খ্যাপা ছিল একটু বেশি বেটা, আমরা দেখব কেন, আরও কিছু ফেমাস ওয়ার্ক আমরা দেখব। তো এই ক্যান্টারবারি টেলস, যেটা চসারের সবচেয়ে উল্লেখযোগ্য, এবং এটা হচ্ছে তার কী বলা হয় সর্বাধিক অকৃত্রিম, হ্যাঁ এবং আদি ইংরেজি সাহিত্য, হ্যাঁ যা সেরা সাহিত্য আর কি, যেটা এটা হচ্ছে ক্যান্টারবারি টেলস। এখানে 11টা গল্প আছে, তো 21টা গল্প আছে। আসলে এখানে গল্প আরও বেশি থাকার কথা ছিল। মূলত তোমার থমাস ব্যাকেট নামক একজন আর্টস বিশপ, রাজা হেনরি এর সাথে ওনার গ্যাঞ্জাম হয়, পরে হেনরি তাকে সান্ডা মান্ডে ক্লোজ করে দিছে। পরে এই যে তোমার থমাস ব্যাকেটকে সান্ডা মান্ডে ক্লোজ করে দিল, এই জন্য থমাস ব্যাকেটের শিষ্যরা তারা উত্তেজিত হয়ে যায়। পরে তারা হচ্ছে যে তার এই মৃত্যুটাকে তারা এটাকে স্মরণীয় করে রাখার জন্য সবাই ওখানে যাওয়ার ব্যাপারে তারা রওনা দেয় আর কি, গ্রামগঞ্জ থেকে তারা রওনা দেয় যে তারা থমাস ব্যাকেটের তার শেষকৃত্যে তারা যাবে বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। ওই তীর্থযাত্রায় যারা যারা যোগ দেয়, তো তাদের একটা যুক্তি হয় যে তারা এখানের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি 2টা করে তোমার 4টা করে গল্প বলবে, 2টা গল্প বলবে যাইতে, 2টা গল্প বলবে আসতে। ওখানে 30 জন লোক ছিল, তাহলে 120টা গল্প হবার কথা ছিল, কিন্তু তারা যথারীতি অনেকে আমার মতো কোনো গল্প গুজব কিছু জানে না, মানে প্রতিভা নাই আর কি। তো প্রতিভা যেহেতু নাই ওদের কারোর মধ্যে, ওরা 21টা মাত্র গল্প বলতে পারছিল, তো সেই জন্য মানে একটা বেশি কেউ বলতে পারে নাই, বাকি 9 জন আমার মতো ওরা একটা বলতে পারে নাই। এই জন্য ক্যান্টারবারি টেলসে মোট তোমার হচ্ছে যে 21টার মতো গল্প লিপিবদ্ধ আছে। তো এই ক্যান্টারবারি টেলস হলো চসারের সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্য। এই হচ্ছে সেই থমাস ব্যাকেট, মানে যার মৃত্যুতে থমাস ব্যাকেটের শিষ্যরা তার মৃত্যুকে বিদেহী আত্মার প্রতি সম্মান জানানোর জন্য রওনা দিতে চাইছে, এবং রওনা দিতে গিয়ে এই ক্যান্টারবারি টেলসটার আমরা কাহিনীটা পেয়ে যাই। আমরা আসবো আমাদের চসারের পরের সাহিত্যকর্ম, সেটা হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রাইসিডি। এটা হচ্ছে ট্রয়লাসের চসারের এটা প্রথম পূর্ণাঙ্গ রচনা। আগেরটা সে তোমার যে ক্যান্টারবারি টেলস, এটা প্রথম পূর্ণাঙ্গ রচনা ছিল না, ট্রয়লাস অ্যান্ড ক্রাইসিডি ছিল তার প্রথম পূর্ণাঙ্গ রচনা। এবং এইখানের মধ্যে সে একটা বিশেষ ধরনের তার তোমার যে অন্তমিল সিস্টেম ব্যবহার করে, যাকে বলে রাইম রয়্যাল স্ট্যানজা, রাজকীয় স্ট্যানজা। রাইম রয়্যাল স্ট্যানজা মানে হচ্ছে যে এখানে প্রতিটা স্তবকে তোমার 7টা লাইন থাকবে, সেই 7টা লাইনের মধ্যে তোমার 1 নাম্বার লাইনের সাথে 3 নাম্বার লাইনের মধ্যে অন্তমিল থাকবে, 2 নাম্বার লাইনের সাথে তোমার 4 নাম্বার এবং 5 নাম্বার লাইনের অন্তমিল থাকবে, এবং শেষ 2 লাইনের মধ্যে অন্তমিল থাকবে। এটা হচ্ছে তোমার রাইম রয়্যাল স্ট্যানজা। এবং এখানের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের তার কাব্যের মধ্যে যে আমরা আয়াম্বিক পেন্টামিটার দিকে, আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে এটা যখন আবৃত্তি করা হবে তখন 5টা সিলেবেলে জোর দেওয়া হবে আর 5টা সিলেবেলে জোর দেওয়া হবে না, এই জন্য এটা বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। মানে একটা লাইন যখন পড়া হবে তখন স্ট্রেস দিবে, আবার স্ট্রেস দিবে না, আবার স্ট্রেস দিবে, আবার স্ট্রেস দিবে না, এরকম 5 জায়গায় স্ট্রেস দিবে, 5 জায়গায় স্ট্রেস দিবে না, এটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। মানে একটা স্ট্রেস একটা আনস্ট্রেস, এটা হচ্ছে 1টা মিটার, তাহলে মোট 5টা মিটার থাকে এক লাইনের মধ্যে। যারা আবৃত্তি ভালো করতে পারে সো ওরা মানে আবৃত্তি ওভাবে করবে যে 5টা জায়গায় স্ট্রেস দিবে, 5টা জায়গায় স্ট্রেস দিবে না। তো আয়াম্বিক পেন্টামিটার এই সিস্টেমটা তোমার এই চসার সে প্রথম ফলো করছে ট্রয়লাস অ্যান্ড ক্রাইসিডিতে। তো ট্রয়লাস অ্যান্ড ক্রাইসিডি এখানের মধ্যে তোমার এই গল্পে তোমার হচ্ছে যে কবি যেটা দেখাইছে, সে ট্রয়লাস সে হচ্ছে রাজা প্রিয়ামের পোলা এবং ট্রয়ের সে রাজপুত্র। মেয়েদেরকে সে তোমার দেখতে পারে না, দুঃখজনক ঘটনা। তো কিন্তু ঘটনাক্রমে সে সুন্দরী ক্রাইসিডার প্রেমে পড়ে যায়। তো কিন্তু ক্রাইসিডা তার কথা রাখতে
ব্যর্থ হয়, এমন আরেকজনকে বিয়ে করে ফেলে। হ্যাঁ, আমার কেন যেন মনে হয় এটা চষার নিজে কিনা আবার, হ্যাঁ চষার নিজেও হইতে পারে, সে যথারীতি মেয়েটাকে এরকম পছন্দ করে, কিন্তু তার নিজের জীবনে এরকম ঘটনা হয়তো ঘটছে বলে সে এরকম কিছু একটা মানে লিখছে না। তো চষার ভাই বলছিল যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, সময় এবং স্রোত কোনো ম্যানের জন্য অপেক্ষা করে না। তো উইমেনের জন্য অপেক্ষা করে কি না এটা অবশ্য চষার ভাই তোমার বলে যায় নাই। আমরা চলে আসবো পার্লামেন্ট অফ ফাউলস বা পার্লামেন্ট অফ বার্ডস। হ্যাঁ, ফাউলস মানে হচ্ছে পাখি, ফাউলস মানে হচ্ছে পাখি বা পার্লামেন্ট অফ বার্ডস। এই পার্লামেন্ট অফ বার্ডস এটা হচ্ছে চষারের আরেকটা কাব্য। তো এখানে গ্রিক কবি ছিল সিসেরো, আর সিসেরোর তোমার হচ্ছে যে একটা গ্রন্থ কবি পাঠ করেন, এবং পাঠ করার পরে কবি ঘুমে আচ্ছন্ন হয়ে যান, এবং এটাও স্বপ্নে প্রাপ্ত কবিতা। এবং কবি যখন স্বপ্নের জগতে চলে যান, তো সিসেরো আয়সা কবিকে বলল যে আসো আমার লগে, চলো আমরা এক জায়গায় একটু ঘুরতে যাব, চলো আমরা সুরাপান করব, ঘুরতে যাবো এক জায়গায়। তো তোমার সিসেরো, গ্রিক কবি সিসেরো কবিকে নিয়ে ভেনাসের মন্দিরে চলে যায়। ভেনাসের মন্দিরে কবি যাই দেখে যে ওখানে কিউপিড এবং ভেনাস, তো খুবই সুন্দর ওরা, এবং দেখে যে তারা হচ্ছে যে অনেক অলৌকিক বস্তু, এবং এখানের মধ্যে দেবীকেও সে ওখানের মধ্যে প্রকৃতি দেবীকে সেখানে দেখতে পায়। তো প্রকৃতি দেবীর হাতে ছিল একটা ঈগল পাখি, তো দেবী ঠিক করলো যে এখানের মধ্যে ঈগল পাখির জন্য বিয়ে দেওয়ার জন্য একটা পাত্রী নির্বাচন করা হবে। হ্যাঁ, মানে দেবীর পাখি আর কি। তখন দেবীর পাখির এখানে যে পাত্রী নির্বাচন যে করা হবে, এখানে অন্য অন্য পাখিরা তখন মতামত দিতে থাকে। পাখিদের যে তর্ক বিতর্ক এবং গালাগালি, ব্যঙ্গ বিদ্রুপ, পাখিদের বাড়ি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটু, ওরা মারামারিও করতে চেষ্টা করো সেখানে। তো ওটা যে কাহিনীটা নিয়ে তার এই পার্লামেন্ট অফ ফাউলস। তো তোমাদের যাদের বাড়ি ব্রাহ্মণবাড়ি, তোমাদেরকে বলি না আমি, ওই 2 দল গ্রামবাসী যেটা তাদেরকে বলছিলাম, তোমাদের 2 দল গ্রামবাসী আছে না, গ্যাঞ্জাম করো না, তাদের কথা এটা মূলত, তোমাকে বলি না, তুমি মাইন্ড করো না খবরদার। তাহলে এই পার্লামেন্ট অফ ফাউলস এটা হচ্ছে চষারের আরেকটা উল্লেখযোগ্য কাব্য। আমরা চলে আসবো হাউস অফ ফেম। এইটাও হচ্ছে তোমার স্বপ্নে প্রাপ্ত কবিতা। হ্যাঁ, ওরা মনে হয় প্রচুর সবজি টবজি খাইতে মনে হয় খুব সম্ভবত, মানে এত স্বপ্নে এত কবিতা কি, আমরা ঘুমাই, আমাদের স্বপ্নে একটা কবিতা কখনো আসে না। কত চেষ্টা করলাম একটা স্বপ্নে একটা কবিতা আসুক, কিন্তু কোনোদিনও আসলো না, সব দেখে তো স্বপ্নে সব কবিতা পাওয়া যায়। তো এই হাউস অফ দ্য ফেম এটাও স্বপ্ন দর্শন বিষয়ক কাব্য। এইটাও ভেনাসের মন্দির থেকে একটা স্বর্ণ ঈগল আসছে, আসছে যশ মানে খ্যাতির প্রাসাদে আসছে, খ্যাতির প্রাসাদে সেখানে আসছে। তো সেখানে সে দেখলো যে যে দেবী অদ্ভুত কৌশলে কীভাবে তার প্রার্থনা করার জন্য সে উদ্বুদ্ধ করে লোকজন। এরপর সে গেছে সেখান থেকে, কবি ভ্রমণ করতেছে স্বপ্নের মধ্যে, সে গুজবের ঘরে গেছে, সেখানে দেখলো যে গুজব কীভাবে সৃষ্টি হয়। তো এইভাবে সে ধাপে ধাপে যশ কেমনে সৃষ্টি হয় দেখছে, গুজব কেমনে সৃষ্টি হয় সে দেখছে। এই কবিতাটার মধ্যে দান্তের ডিভাইন কমেডির একটা ছায়া আছে, এবং দান্তের মতে তোমার হচ্ছে যে, তবে দান্ত যেটা চাইছে, দান্ত তো একদম তোমার হচ্ছে যে পৃথিবী থেকে বের হয়ে স্বর্গ মর্ত পাতালে চলে গেছে, তবে কবি এরকম পাতাল টাতালে তোমার হচ্ছে যে যেতে চায় নাই। সে যদিও সে স্বপ্নের মধ্যে আকাশপথে চলে গেছিলো, কিন্তু সে সবসময় তোমার এই মাটির পৃথিবী, যেটা কর্দমাক্ত পৃথিবী, এটা ক্যান্টারবারির দিকেই তার মনোযোগটা ছিল। তো এই কাব্যটা হচ্ছে এটা এখানে অনেক জ্ঞানটা দিছে, সে নীতিমূলক এবং অসম্পূর্ণ, দ্য হাউস অফ দ্য ফেম। তো যতই তোমরা মেয়েরা ভাবছিলে চষার মনে হয় তোমার হচ্ছে যে সে খুবই নারী বিদ্বেষী, আসলে না। চষার তোমার সে একটা কাব্য লিখছে, তার নাম হচ্ছে দ্য লিজেন্ড অফ গুড উইমেন। তো এইটা হলো সতী নারীদের জীবন চরিত্র ব্যাখ্যা করা হয়েছে এখানের মধ্যে। 20 বছর বয়সে 9 জন যুবতী নারীর সুন্দর অকলঙ্ক জীবনের কাহিনী তোমার স্বপ্নের মাধ্যমে এখানের মধ্যে তোমার হচ্ছে যে বর্ণনা করেছেন। তবে এটাও আনফর্চুনেটলি উনি অসম্পূর্ণ রেখেছেন। এবং এখানে মনে হয় তোমার তার কাব্যের মধ্যে তার নায়িকারা মনে হয় দীপিকার মতো মনে মনে সে মনে একজনের প্রতি এঙ্গেজড। হ্যাঁ, অন্যদিকে কিছু করলো মনে মনে সে সম্ভবত একজনের প্রতি এঙ্গেজড, এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, আমরা চষার নিয়ে একটা রিভিশন দিয়ে ফেলি এতক্ষণ যা যা পড়লাম। তাহলে আমাদের চষার হচ্ছে যে তোমার হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, কারণ এর আগে যারা লিখছে ওরা ল্যাটিন ভাষা আরও অনেক ভাষা লিখছে, ওরা পিওর ইংলিশ ফলো করতে পারে নাই। আসলে পিওর ইংলিশ তখন জন্ম হয় নাই। তোমার চষারের সময় থেকে আমরা পিওর ইংলিশে আমরা কাব্যগ্রন্থগুলো দেখতে পাবো। উনি হচ্ছে ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, ফার্স্ট হিউমারিস্ট। হ্যাঁ, উনি আবার ডিপ্লোমেট ছিল, বিসিএস ক্যাডার, ফরেন ক্যাডার ছিল, কবি ছিল এবং জাতীয় কবিও ছিল। তারপর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে দাফন করেছিল ওনাকে। তার সময় মেয়েদেরকে ভাবা হয়তো পড়ে যাচ্ছে ইনফিরিয়র। ক্যান্টারবারি টেলস, নানস প্রিস্ট টেল এবং টয়লেটস অ্যান্ড ক্রেসিডি, এগুলো তো ওনার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম। ক্যান্টারবারি টেলস এই কাব্যে 21টা গল্পের কথা বর্ণনা করা হয়েছে। তা এটা ওনার সর্বাধিক অকৃত্রিম আদি ইংরেজি সাহিত্য। এটা এখানে থমাস ব্যাকেটের মৃত্যু নিয়ে এটা কাহিনী। টয়লেটস অ্যান্ড ক্রেসিডি এটা রাইম রয়্যাল স্ট্যান্জা ফলো করছে, এবং এখানে কবি ছাকা খাইছে সম্ভবত, ছাকা খাই ব্যাকা হয়ে গেছে, ধরনের কিছু একটা ঘটছে কবির জীবনে। তারপরে কবি বলছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, পার্লামেন্ট অফ ফাউলস বা পার্লামেন্ট অফ বার্ডস।
কবি ঘুমের মধ্যে দেখছে যে দেবীর ঈগলকে বিয়ে দেওয়ার জন্য ওরা এখানে একটা সভা বসাইছে, সবার মধ্যে পাখিরা গালাগালি মারামারি হানাহানি করতেছিল এবং সেটার হাস্যরসের মধ্যে দিয়ে এটা শেষ হয় পার্লামেন্ট অফ বার্ডস। তারপরে চসার দ্য হাউস অফ দ্য ফেম, এবং হাউস অফ দ্য ফেমের মধ্যে কবি দেখছে কীভাবে যশ কেমনে সৃষ্টি হয়, মানে খ্যাতি কেমনে সৃষ্টি হয়, গুজব কীভাবে সৃষ্টি হয়, এবং এই সম্পর্কে সে স্বপ্নে যা যা দেখছিল সেগুলো তার কাব্যে সে লিপিবদ্ধ করছে। চসারের দ্য লিজেন্ড অফ গুড উইমেন, এটা হচ্ছে তার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ, এটা অসম্পূর্ণ। আমরা চলে আসবো উইলিয়াম ল্যাংল্যান্ড। হ্যাঁ, তো তার নাম উইলিয়াম ল্যাংল্যান্ড হলে সে কাউকে ল্যাং মার্স এরকম কোনো তোমার হিস্ট্রি নাই। তো উইলিয়াম ল্যাংল্যান্ড, তার একটা বিখ্যাত লাইন আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, হু উইল বেল দ্য ক্যাট। আমাদের এই যে উইলিয়াম ল্যাংল্যান্ডের, সে বেশ রসিক ব্যক্তি ছিল, তবে রসিক হইল সে রসিকতার মাধ্যমে সামাজিক অসঙ্গতিগুলো সে ফুটাই তুলতে, মানে সে স্যাটায়ার রচনা করত। উনি হচ্ছে ভিশন অফ পায়ার্স প্লাউম্যান রচনা করে, যেটা ছিল ফার্স্ট গ্রেট ইংলিশ স্যাটায়ার, এবং এটা ছিল ওই সময়ের একটা বিখ্যাত সোশ্যাল স্যাটায়ার। আমরা জানি যে স্যাটায়ারের সাথে কমেডির পার্থক্য, কমেডি হলো হাসানোর জন্য, আর স্যাটায়ার হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে সামাজিক বিভিন্ন অসঙ্গতি ফুটায় তোলা। তো এই আমাদের তোমার ভিশন অফ পায়ার্স প্লাউম্যানের মধ্যে এখানে এইটাও আবার স্বপ্ন দর্শন, মানে শুধু স্বপ্ন দেখে এরা ভাই, অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, তো কবি এখানের মধ্যে তোমার মেলবার্ন যে পাহাড়, সেখানে গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে গেছে, এবং স্বপ্নের মাধ্যমে সে সত্যের সর্বোচ্চ চূড়ায় সে অধিষ্ঠিত হয়, এবং সত্যের বিপরীতে কীভাবে মিথ্যা ও সাধারণ মানুষকে সে লক্ষ্য করে। তো এক ভদ্রমহিলা, ওর নাম ছিল পরিমণি না, ওর নাম ছিল তোমার হোলি চার্চ। তো সে তা ঘুম থেকে তাকে জাগ্রত করে এবং স্বপ্নের ব্যাখ্যা তাকে বলে, এবং সে তাকে পথ প্রদর্শনের দায়িত্ব নেয়, এবং সে 7টা পাপকর্ম থেকে কেমন মুক্ত থাকবে সেই ব্যাপারে তাকে পরামর্শ দেয়। তো এই পিটার নামক এক চাষি ছিল, যার ছিল মাত্র 1.5 একর জমি, ওইটা চাষ করে দেওয়ার সত্ত্বে সে বলে যে তুমি কেমনে চলবা, তোমাকে আমি দিক নির্দেশনা দিব। তো সে বলে যে তুমি ক্ষমতা ব্যাপার থেকে কীভাবে তুমি মুক্ত থাকতে পারবা, এই ব্যাপারে তাকে দিক নির্দেশনা প্রদান করে। তো মূলত এই কবিতাই কবি কীভাবে সামাজিক যে ক্ষমতা, শ্রেণীভেদ, এই সকল বিষয় এখানের মধ্যে সে নিয়ে আসে। তার মানে এটা একটা তোমার স্যাটায়ার, এবং এটা হচ্ছে ফার্স্ট গ্রেট ইংলিশ স্যাটায়ার, এবং এই পোয়েমটা ছিল একটা সোশ্যাল স্যাটায়ার। এগুলো গল্প হইলেও এগুলো কিন্তু কবিতা, মানে কবিতার মাধ্যমে তারা গল্পগুলো উপস্থাপন করছে। আমরা বলছিলাম যে ইংরেজি সাহিত্যের গদ্যের জনককে বলতো, একটু আগে বলছিলাম যে প্রাচীন যুগে একজনকে রেখে চলে আসলাম, গদ্যের জনক। আমরা বলছিলাম যে গদ্যের জনক হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। তবে পরীক্ষার মধ্যে কিং আলফ্রেড দ্য গ্রেট যদি অপশানে না থাকে, তাহলে তুমি উত্তর দিবা জন ওয়াইক্লিফ। এই ওয়াইক্লিফ বায়ও উনিও কিন্তু তোমার গদ্য নিয়ে সে মানে কাজকর্ম করছে। তো ওয়াইক্লিফ বাই উনিও দেখো যে তাও হুজুর দেখো দাঁড়িয়ে আছে, এরকম টুপি পড়ছে এরকম হুজুর সে, তো যেহেতু হুজুর সে নিশ্চয়ই সে অনেক ধর্মগ্রন্থ নিয়ে সে কাজকর্ম করছে। তাহলে ওয়াইক্লিফ ভাই কী করছে, সে হচ্ছে যে তোমার হোলি বাইবেলকে ট্রান্সলেট করছে। তো বাইবেল তো আর কবিতাই দিয়ে ট্রান্সলেট করবে না, গদ্যে ট্রান্সলেট করছে সে। তো পরীক্ষার মধ্যে যদি তোমার কিং আলফ্রেড দ্য গ্রেট যদি না থাকে, যে ইংরেজি গদ্যের জনককে, ফাদার অফ ইংলিশ প্রোজ, এটা যদি না থাকে পরীক্ষায়, তখন তুমি দিবা জন ওয়াইক্লিফ। আবার যদি আসে মডার্ন প্রোজের জনককে, যদি পরীক্ষায় আসে যে মডার্ন প্রোজের জনককে, মডার্ন প্রোজের জনক হচ্ছে ফ্রান্সিস বেকন। বেকনকে আমরা পড়বো সামনে, আরও অনেক সামনে আছে ফ্রান্সিস বেকন। তাহলে প্রোজ নিয়ে কিন্তু 3টা কথা বললাম। পরীক্ষা আসলে যে তোমার ফাদার অফ ইংলিশ প্রোজকে উত্তর হচ্ছে আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দ্য গ্রেট যদি অপশান না থাকে, তাহলে তুমি দিবা জন ওয়াইক্লিফ, আর মডার্ন প্রোজের জনক হচ্ছে ফ্রান্সিস বেকন। তো ওয়াইক্লিফ ভাই উনি হচ্ছে যে হোলি বাইবেল ট্রান্সলেট করছে, এবং উনি যখন তোমার চার্চের দায়িত্বে ছিল, তখন দেখা গেল যে খ্রিস্টান ধর্মের মধ্যে তোমার ওরা অনেক ঝামেলা লেগে গেছে, বিভিন্ন গোত্রে উপগোত্রে ভাগটাগ হয়ে গেছে। তো সে এটাকে রিফর্ম করার ট্রাই করছে, এই জন্য তাকে বলা হয় মর্নিং স্টার অফ রিফরমেশন। আর দেখলে তো মনে হয় বেটা খুব জ্ঞানী না, অনেক জ্ঞানী মনে হয় তাকে, এবং তাকে বলে ইভিনিং স্টার অফ স্কলাস্টিসিজম। যথেষ্ট স্কলার একটা লোক ছিল, দেখো অনেক স্কলার, সুন্দর, এবং সে বাইবেলকে ট্রান্সলেট করছে। তাহলে আমরা জন ওয়াইক্লিফকে পড়ে ফেললাম। আমরা এখন চলে আসবো স্যার থমাস ম্যালোরি। তো দেখি থমাস ম্যালোরি সে কী করলো। সে লিখছে মর্টেডি আর্থার। এই মর্টেডি আর্থার এটা একটা প্রজ, এই প্রজের মধ্যে, তবে এটা ফিকশন প্রজ ছিল। ফিকশন মানে কি? ফিকশন মানে আমরা যে কাল্পনিক প্রেম ভালোবাসার কাহিনী, কাল্পনিক কাহিনী, এগুলো বলা হয় ফিকশন। হ্যাঁ, ফিকশন মানে যেটা কাল্পনিক যে কাহিনী, আমরা এই যে গল্প উপন্যাস যেরকম কাল্পনিক লিখি, এগুলো বলা হয় ফিকশন।
তাহলে এটা হচ্ছে প্রথম মেজর প্রোজ ফিকশন, প্রেম কাহিনীটা ছিল এখানের মধ্যে। এখন আমাকে একটু বলো যে বাংলা গদ্যের প্রথম কোন বাংলা উপন্যাসের মধ্যে রোমান্টিসিজম প্রথম প্রয়োগ করা হয়েছিল, এবং যেখানে বাংলা গদ্যের প্রথম রোমান্টিক বাক্যটা কপালকুণ্ডলা, রাইট। বাহ, তোমার প্রেমের দেখি এগুলো সবগুলো পারো, দেখি প্রেমের কথা কিন্তু তোমার খুবই পারো, অন্যগুলো দেখি পারো না। চর্যাপদ নাকি গদ্য, ও মাই গড, চর্যাপদ নাকি গদ্য। কপালকুণ্ডলা, কপালকুণ্ডলার মধ্যে নায়িকা নায়কে বলে, বাবুকে কি বলে, পথিক তুমি পথ হারে আসো, পথিক তুমি বেলা নিয়ে আসো, তুমি বাসা চলে যাও, তুমি এখানে বাইরে তুমি এখন পথ হারাই বুঝো, ঠিক আছে, ওকে। তো স্যার থমাস ম্যালোরি, আমাদের যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সে যখন তোমার রোমান্টিক বাক্য রচনা করে, স্যার থমাস ম্যালোরি সে মর্টেলি আর্থারের মধ্যে সে রোমান্স রচনা করে, এবং এই মর্টেলি আর্থার হচ্ছে ফার্স্ট মেজর প্রোজ ফিকশন এবং ফার্স্ট রোমান্স ইন প্রোজ। আমরা একদম শেষ দিকে চলে আসছি ক্লাসের, এবং ক্লাস শেষ করার আগে আমরা একজন অনেক বড় একজন আমরা তোমার হচ্ছে যে সাহিত্যিকের ব্যাপারে পড়বো, যাকে বলা হয় তোমার হচ্ছে যে ইতালির তোমার অন্যতম একজন বড় একজন কবি, তার নাম হচ্ছে দান্তে। ওনার পুরো নাম হচ্ছে দান্তে আলিঘিয়েরি, বা সিম্পলি শুধু দান্তে বলা হয় ওনাকে। তো ওনাকে বলে ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, সুপ্রিম পোয়েট অফ ইটালি। তার সবচেয়ে ফেমাস যে মহাকাব্য সেটা হচ্ছে দ্য ডিভাইন কমেডি, আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম। আর এই ডিভাইন কমেডির মধ্যে তার বিখ্যাত কবিতার নাম হচ্ছে ইনফার্নো। তার ডিভাইন কমেডির অন্তর্ভুক্ত একটা বিখ্যাত কবিতা হচ্ছে ইনফার্নো। ইনফার্নো মানে হচ্ছে যে দোজক। তো এই ডিভাইন কমেডি এটা হচ্ছে ওনার বিখ্যাত এপিক। এখন আমাকে বলে ফেলো এটা কি সেকেন্ডারি নাকি প্রাইমারি এপিক, এটা কোন ধরনের এপিক? গত ক্লাসে পড়াছিলাম এটা সেকেন্ডারি এপিক। প্রাইমারি এপিকগুলো হচ্ছে মানুষের মুখে মুখে চলে আসছে, কিন্তু কে এটা প্রথমে প্রবর্তন করছে আমরা জানি না, পরে কেউ একজন এসে এটা হাতে লিখে বই আকারে বাইর করছে, এগুলো প্রাইমারি এপিক। এটা অরিজিনালি এটা কে আবিষ্কার করছে এটা কেউ জানে না। আর সেকেন্ডারি এপিকগুলো কোনো একজন ব্যক্তি চিন্তা করে করে লিখছে, এগুলো সেকেন্ডারি এপিক। তাহলে ডিভাইন কমেডি হচ্ছে একটা সেকেন্ডারি এপিক দান্তের। তো এই দান্তের একটা বিখ্যাত কবিতা ইনফার্নো, এবং ইনফার্নো কবিতায় উনি স্বর্গে এবং মর্তে এবং দোজকে, পাতালে বিভিন্ন জায়গায় ভ্রমণ দেখান উনি। তো সেখানে উনি যখন তোমার ডিভাইন কমেডির মধ্যে উনি স্বর্গ মর্ত পাতাল সব কিছু আছে, এখানে না থাকলে তো এপিক হবে না। ইনফার্নো হচ্ছে দোজক। তো দোজকে যখন উনি ঘুরতে যায়, তো দোজকের বিভিন্ন স্টেজে উনি বিভিন্ন লোকজনকে দেখে, যে কেউ হলো ফ্রড, কেউ হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপ করে, কেউ হচ্ছে খুব কৃপণ, কেউ হচ্ছে তোমার যাদের রাগ অনেক বেশি, কেউ অনেক লোভী, কারোর মধ্যে কাম অনেক বেশি, এরকম বিভিন্ন স্টেজের লোকজনকে তোমার সে দোজকের বিভিন্ন লেয়ারে আসে দেখে, এবং আয়সা তারপরে সে তার কাব্য রচনা করে। এবং এটা হচ্ছে একটা বিখ্যাত চিত্রকর্ম যেখানে ইনফার্নোটা ফুটে তোলা হয়, যেখানে দেখো দোজকের বিভিন্ন লেয়ারে, যে এখানের মধ্যে যারা তোমার চোর, যে বাটপার, যে তোমার হচ্ছে যে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, যারা চুরি করে, এরকম বিভিন্ন লেয়ারে বিভিন্ন লোকজন এখানের মধ্যে আছে। তো ইনফার্নো নামে একটা থ্রিলার ফিকশন লিখছে, এবং যেটা বিশ্বব্যাপী ওয়ান অফ দ্য বেস্ট সেলার বই ড্যান ব্রাউনের ইনফার্নো। তাহলে ড্যান ব্রাউন লিখছে ইনফার্নো, এটা হলো একটা ফিকশন মানে থ্রিলার, এটা হচ্ছে থ্রিলার। কারা কারা পড়ছো ড্যান ব্রাউনের থ্রিলারটা? এখন পৃথিবীতে যারা জীবিত, যারা লেখালেখি করে, তাদের মধ্যে ড্যান ব্রাউন অন্যতম জনপ্রিয় একজন রাইটার। তো এটা হলো থ্রিলার, কিন্তু তোমার দান্তের ইনফার্নো হচ্ছে কবিতা, এটা ডিভাইন কমেডির একটা কবিতা, দুটো আলাদা জিনিস, তাহলে না? আমরা চলে আসবো একদম শেষ দিকে, জন গোয়ার। তো জন গোয়ার বা জন গাওয়ার যেটা বলো না কেন, বেটা মানে খুব গোয়ার ছিল, ওর মানে লেখাজোখাগুলো খুব গোয়ারের মতো কঠিন কঠিন লেখা, মানে নামগুলো অনেক গোয়ার, অনেক কঠিন নামগুলো, দেখো নামগুলোই কঠিন। স্প্যাকুলাম হোমস, স্প্যাকুলাম মেডিটান্তিস, বক্স ক্লামান্তিস এবং কনফেসিও আমান্তিস। তো এখানের মধ্যে তোমার তার প্রথম যে গুরুত্বপূর্ণ রচনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্প্যাকুলাম হোমস অর স্প্যাকুলাম মেডিটান্টিস। এই যে এইটা একটা, হোমস অর মেডিটান্টিস, এটা হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা। স্প্যাকুলাম হোমস বা স্প্যাকুলাম মেডিটান্টিস এটা গাওয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনা। বক্স ক্লামান্তিস নামে একটা ব্যান্ড আছে, না একটা অ্যালবাম আছে, সে ছবিটা দিলাম এখানের মধ্যে। এ হচ্ছে কনফেসিও আমান্তিসের কভার জন গোয়ারের। থ্যাংক ইউ।